হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো তো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তো আজকে আমরা হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? একটু দাঁড়াও। আজকে আমরা ম্যাথামেটিক্সের নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে ভেক্টর। তো ভেক্টরটা পড়ানোর জন্য আমাদের 6 থেকে 8টা ক্লাস ধরে নিতে পারো, 8টা ক্লাসের মতো লাগবে। তো আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর। এই নামে আরেকটা চ্যাপ্টার আছে কোথায়? ফিজিক্সে, তাই না? এই নামে ফিজিক্সের আরেকটা চ্যাপ্টার আছে। তোমরা ফিজিক্সের ভেক্টরটা পড়ছো? বলো তো, তোমরা ফিজিক্সের ভেক্টরটা পড়ছো? যারা ফিজিক্সের ভেক্টর পড়ছো, এইটা তোমরা 80% পড়ে ফেলছো। ফিজিক্সের ভেক্টর পড়া মানে এই চ্যাপ্টারটা 80% পড়ে ফেলা। 80% পড়ে ফেলা। তোমাদের অনেক কিছুই দেখবা পরিচিত লাগতেছে, আর যারা ফিজিক্সের ভেক্টরটা পড়ো নাই, অসুবিধা নাই, তোমাদের ঘাবড়ানোর কিছু নাই। আমি এমনভাবেই পড়াবো যাতে তোমরা বুঝতে পারো। তো তোমাদের প্রতি সাজেশন, যারা ফিজিক্সের ভেক্টর পড়ে নাই তারা এই চ্যাপ্টারটাও পড়বা, ফিজিক্সের ভেক্টর দুটো একসাথে শুরু করবা। তাহলে দেখবা মানে কম সময়ে দুইটাই কভার করে ফেলতে পারতেছো। বুঝছো? একই এফোর্টে দুইটা চ্যাপ্টারই কভার হয়ে যাবে। যারা পড়ছো খুবই ভালো, যারা পড়ো নাই এটা আমার সাথে সাথে শুরু করবা, ফিজিক্সেরটাও শুরু করবা। দুইটা একসাথে আমরা শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলি যে ফিজিক্সের ভেক্টর থেকে এই ভেক্টরটার পার্থক্য কোথায়, ডিফারেন্সটা কোথায়। ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা একটু বড়, এখানের ভেক্টরটা একটু ছোট। ওকে, এখন ফিজিক্সের একটু বেশি থিওরিটিক্যাল, এখানে ম্যাথামেটিক্স পার্টটা বেশি। যেহেতু অঙ্ক, বুঝতেই পারতেছো, এটা ম্যাথামেটিক্স পার্টটা একটু বেশি থাকবে। এখন ফিজিক্সে কি কি আছে যেটা এখানে নাই? ফিজিক্সে তোমাদের সামান্তরিক সূত্রে অনেকগুলো অ্যাপ্লিকেশন ছিল। মনে করে দেখো, তোমাদের ফিজিক্সে শুরুই করা হয় কি দিয়ে? সামান্তরিক সূত্র না? সামান্তরিক সূত্রের অনেক অ্যাপ্লিকেশন, এই সংক্রান্ত অঙ্ক ছিল, তাই তো? ওই অঙ্কগুলা ম্যাথসে নাই। সামান্তরিক সূত্রটা অত ডিটেলসে নাই, ঠিক আছে? জাস্ট সূত্রটা পড়ানো হয়, তারপর তোমাদের নদী নৌকার অঙ্ক ছিল না? ওগুলো এখানে নেই। বাট ম্যাথসে নদী নৌকার অঙ্ক ঠিকই আছে। সেটা হচ্ছে তোমরা সেকেন্ড পেপারের লাস্ট চ্যাপ্টার গতিবিদ্যা যখন পড়বা, ওখানে নদী নৌকার অঙ্ক আছে। বাট এই চ্যাপ্টারটায় নদী নৌকার কোনো অঙ্ক নেই, ঠিক আছে? তারপরের যেটা, সেটা হচ্ছে তোমাদের ভেক্টর সংক্রান্ত অনেক অঙ্ক ছিল। মনে করে দেখো, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, একক ভেক্টর, ক্ষেত্রফল, ওইগুলা এই চ্যাপ্টারটার মেইন টপিক। ফিজিক্সের ওই যে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, তারপর একক ভেক্টর, ওইগুলা, অভিক্ষেপ, উপাংশ, ওই জিনিসগুলা আমাদের ম্যাথসের এখানকার মেইন টপিক। বুঝছো? আমাদের ম্যাথসের মেইন টপিক হচ্ছে ওই টপিকগুলা। তারপর তোমাদের ফিজিক্সে সবার লাস্টে ভেক্টর ক্যালকুলাস ছিল, কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, ওগুলো এখানে নাই, ঠিক আছে? ওগুলো এখানে নাই। তো এক্সট্রা কি কি আছে? এক্সট্রা আছে হচ্ছে কিছু প্রমাণ, ম্যাথসের কিছু প্রমাণ, যেটা ভেক্টরের বিভিন্ন ফর্মুলা দিয়ে করতে হয়। ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, এই কয়টা দিয়ে কিছু এক্সট্রা প্রমাণ আছে। বাদবাকি সব কিছু ফিজিক্সের, ঠিক আছে? বাদবাকি সব কিছু ফিজিক্সের। ওকে, তো আমরা শুরু করতেছি। যারা ফিজিক্সেরটা পড়ে আসছো খুবই ভালো, আর যারা পড়ো নাই, তোমাদের সাজেশন হচ্ছে, তোমাদের প্রতি সাজেশন হচ্ছে দুটো একই সাথে শুরু করবা। ওকে, তো এখানে থিওরিটিক্যাল জিনিসপত্র একটু কম, আমরা জাস্ট গো থ্রু করব, ফিজিক্সের মতো অত ডেপথে যাব না, থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো। তো প্রথমত ভেক্টর রাশি, এই জিনিসটা কি? রাশিগুলাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়, প্রধানত, ঠিক আছে? রাশি বা কোয়ান্টিটি, রাশিগুলাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়। প্রথম টাইপ হচ্ছে ভেক্টর রাশি, তোমরা বাংলাটা পাশে লিখে নিও। প্রথমটা হচ্ছে ভেক্টর রাশি, দ্বিতীয়টা হচ্ছে স্কেলার রাশি। প্রধানত, হ্যাঁ, 3-4টা ভাগেও ভাগ করা হয়, 3টা ভাগেও ভাগ করা হয়, বাট প্রধানত দুইটা ভাগে, ভেক্টর, স্কেলার। তো ভেক্টর রাশি হচ্ছে এমন সব রাশি যাদের মান এবং দিক দুইটাই আছে। ভেক্টর রাশি হচ্ছে এমন সব রাশি যাদের মান এবং দিক, মান বা ইংলিশে বলে ম্যাগনিটিউড,
ভেক্টর রাশি হচ্ছে এমন সব রাশি যাদের মান এবং দিক দুইটাই আছে, ম্যাগনিটিউড এবং ডিরেকশন। ভেক্টর রাশি হচ্ছে এমন সব রাশি যাদের মান এবং দিক দুইটাই আছে। এক্সাম্পল, সরণ। সরণ সরণ একটা ভেক্টর রাশি। কেন? সরণ কতটুকু সরণ হয়েছে এবং কোন দিকে সরণ হয়েছে দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? আমি যদি বলি তোমার একটা বন্ধু এখানে দাঁড়ায় আছে, ঠিক আছে, এখন তার সরণ এটা প্রকাশের জন্য তোমাকে কিন্তু দুইটা জিনিস বলে দিতে হবে, সে কতটুকু গেছে এবং কোন দিকে গেছে, তাই না? তাই তো, একটা চৌরাস্তায় মনে করো তুমি দাঁড়ায় আছো, তোমার বন্ধুর কিছু একটা সরণ হয়েছে, এখন অন্য একটা বন্ধু এসে জিজ্ঞেস করছে আমি কোথায় গেলে ওই আগের বন্ধুটাকে ফেরত পাবো, তোমাকে কিন্তু দুইটা জিনিস মেনশন করতে হবে, এই দিকে এত দূরত্বে গেলে তুমি আগের বন্ধুটাকে ফেরত পাবা, তাই না? তাই তো, তো সরণ প্রকাশের জন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন হয়, মান এবং দিক, কতটুকু এবং কোন দিকে, তাই তো। তো এমন সব রাশি যাদেরকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটারই প্রয়োজন, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। ফিজিক্সে তোমরা ভেক্টর রাশির অনেকগুলো এক্সাম্পল দেখবা, ওগুলো ম্যাথসে লাগে না, ওগুলো তো মুখস্থ জিনিস, না মুখস্থও না, বুঝার পরে ওগুলো আসলে মুখস্থ জিনিস থাকে না, ফিজিক্সে ওটা মুখস্থ থাকে না। আচ্ছা, এবার স্কেলার রাশি। এবার হচ্ছে আমাদের স্কেলার রাশি। স্কেলার রাশি হচ্ছে এমন সব রাশি যাদেরকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান দরকার, শুধুমাত্র মান বা ম্যাগনিটিউড, ইংলিশ টার্মটা হচ্ছে ম্যাগনিটিউড, এটা ইম্পর্টেন্ট। যে সমস্ত রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান প্রয়োজন তাদেরকে বলা হয় স্কেলার রাশি, তাদেরকে বলা হয় স্কেলার রাশি বা অদিক রাশিও বলা হয়। ভেক্টরকে দিক রাশি বা সদিক রাশি বলা হয়, আর স্কেলারকে বলা হয় অদিক রাশি। স্কেলার রাশির এক্সাম্পল দাও তো। তোমার ভর ধরো 75 কেজি, এটার কি ডিরেকশন আছে? না। তার মানে কি শুধু মানটাই কি এই রাশিটাকে প্রকাশ করার জন্য যথেষ্ট? যে সমস্ত রাশির ক্ষেত্রে মানটাই যথেষ্ট ওদেরকে প্রকাশ করার জন্য, পুরোপুরিভাবে প্রকাশ করার জন্য, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। এক্সাম্পলগুলো ম্যাথসে একদমই ইম্পর্টেন্ট না, ফিজিক্সে ইম্পর্টেন্ট। একটা উদাহরণ আমি দিয়ে দিলাম, ভর অথবা দৈর্ঘ্য কি একটা স্কেলার রাশি, ঠিক আছে? টেন্সের রাশি বলে একটা জিনিস আছে, ওটা আমরা ম্যাথসে ডিসকাস করতেছি না। হ্যাঁ, একজন কমেন্টে করছে ওটা ফিজিক্সের। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ। আমরা প্রত্যেকটা থিওরি পড়বো, বাট অতটা ডেপথে যাব না ফিজিক্সের মতো। আমাদের এখানে ম্যাথমেটিক্যাল পার্টটা মোর ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। তো ভেক্টর রাশির প্রকাশ, আমরা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করি? নর্মালি কোনো একটা অক্ষর দিয়ে, কোনো একটা সিম্বল দিয়ে ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। তো এই সিম্বলটা একটু দেখতে হবে এরকম। ধরো আমাদের একটা ভেক্টর হচ্ছে এ, এখন এ একটা ভেক্টর রাশি, এটা আমি কেমনে বুঝাবো যে এ একটা ভেক্টর রাশি? সেটা বোঝানোর জন্য এর উপর একটা অ্যারো দিয়ে দিলেই কি বোঝা যাচ্ছে এ একটা ভেক্টর রাশি, ঠিক আছে? এভাবেও প্রকাশ করতে পারো, অথবা তুমি যদি অ্যারো দিতে না চাও উপরে একটা দাগ দিতে পারো, তাও বোঝাবে যে এ একটা ভেক্টর রাশি, ঠিক আছে? তুমি চাইলে উপরে দাগটা না দিয়ে নিচে যদি দাগ দাও, তাহলেও সেটা একটা ভেক্টর রাশি প্রকাশ করবে। অথবা তুমি যদি চাও ইটালিক করে প্রকাশ করতে পারো, বুঝছো? এটা আসলে হাতে লিখে না, তোমাদের টেক্সট বুক গুলায় কোনো কিছু যদি ইটালিক করে দেওয়া থাকে, তার মানে ওটা একটা ভেক্টর রাশি। অথবা বোল্ড করে যদি কিছু দেওয়া থাকে, বোল্ড গাঢ় করে মোটা করে দেওয়া থাকে, তাহলে সেটাও আসলে একটা ভেক্টর রাশি বোঝায়। তো ভেক্টর রাশিকে আসলে এই কয়ভাবে প্রকাশ করা যায়। পরের দুইটা ইটালিক আর বোল্ড, এটা নরমালি টাইপিং এর ক্ষেত্রে ইউজ করা হয় তোমাদের টেক্সট বুকে, বাট হাতে লেখার ক্ষেত্রে আমরা নরমালি এই তিনভাবে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করি, ঠিক আছে? এই তিনভাবে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করি। এখন এই ভেক্টর রাশিটার মান হচ্ছে, তুমি দুই পাশে মডুলাস চিহ্ন বসায় দিবা। আর দিকটা সাধারণত বলে দেওয়া হয়। ফর এক্সাম্পল, যে এ ভেক্টর, এই এ ভেক্টরের মান কত হবে? এ ভেক্টরের দুই পাশে তুমি একটা মডুলাস চিহ্ন বসায় দিবা। এই যে যেটা পাওয়া গেছে, এটা আসলে কি আমাদের এ ভেক্টরটার ম্যাগনিটিউড বা মান, ঠিক আছে? এ ভেক্টরটার ম্যাগনিটিউড বা মান, ঠিক আছে? হ্যাঁ, এগুলো পড়ছো, এগুলো পড়া জিনিস। আজকের ক্লাসের ম্যাক্সিমাম জিনিসপত্রই তোমরা যারা ফিজিক্স পড়ে আসছো তোমাদের পড়া। বললাম না 80% কন্টেন্ট সিমিলার থাকবে তোমাদের ফিজিক্সের ভেক্টরের সাথে। এটা দেখলাম আমাদের ভেক্টরের একটা প্রকাশ। এখন চিত্রেও
ভেক্টর আমরা কিভাবে প্রকাশ করব, গ্রাফিক্যালি একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করব, সেটা হচ্ছে অ্যারো বা রশ্মি দিয়ে। অ্যারো বা রশ্মি। আমরা গ্রাফে বা গ্রাফিক্যালি একটা ভেক্টরকে সাধারণত এরকম একটা রশ্মি দিয়ে প্রকাশ করি। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এখন এই ভেক্টরের শুরু হয়েছে যে জায়গা থেকে, এটাকে বলা হয় আদিবিন্দু বা পাদবিন্দু। একটু লিখে নাও, এই ভেক্টরটা শুরু হয়েছে যেখান থেকে, আদিবিন্দু বা পাদবিন্দু বা স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট। আর যেখানটায় গিয়ে শেষ হয়েছে। রশ্মি কিন্তু অসীম, কিন্তু ভেক্টর আসলে সসীম। বুঝছো, ভেক্টর এখান পর্যন্ত গিয়েই শেষ। এটাকে বলা হয় শেষ বিন্দু বা শীর্ষবিন্দু। শেষ বিন্দু বা শীর্ষবিন্দু। আচ্ছা, এখন আদিবিন্দু আর যেই শেষ বিন্দু, এই দুইটার মধ্যবর্তী যেই দূরত্ব বা দৈর্ঘ্য, সেটাই আসলে এই ভেক্টরটার মান। বুঝছো, আদিবিন্দু আর শেষ বিন্দু, আদিবিন্দু আর শীর্ষবিন্দু, তাদের মধ্যবর্তী যেই দূরত্ব বা দৈর্ঘ্যটা বা দৈর্ঘ্য, সেটাই আসলে এই ভেক্টরটার মান। তো এই ভেক্টরটা যদি আমরা এভাবে প্রকাশ করি, এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। আমি ইয়েলো লেটার দিয়ে দেখাই, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। তাহলে এই এ ভেক্টরের মান কতটুকু? এই যে এতটুকু দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই আসলে কি এ ভেক্টরটার মান। আর দিক কোনটা? এই রশ্মিটা যেই দিকে তাক করে আছে, এই রশ্মিটা যেই দিকে আছে, ওই দিকটাই কি এই ভেক্টরটার দিক। বুঝাতে পারলাম? তো প্রত্যেকটা ভেক্টর রাশির দুইটা জিনিস থাকে, মান এবং দিক। মান এবং দিক। এবং এই প্রকাশটা অনেক বেশি কাজের। বুঝছো, আমরা অনেক জায়গায় ভেক্টর রাশির এই রিপ্রেজেন্টেশনটা দেখব, এই রিপ্রেজেন্টেশনটা দেখব। বলো, বুঝতে পারলাম? ঠিক আছে। তো এখন আমরা ভেক্টরের কিছু প্রকারভেদ দেখব। আমরা ভেক্টরের কিছু প্রকারভেদ দেখব। এগুলো ম্যাথসে হালকা ইম্পর্টেন্ট, ফিজিক্সে বেশি বেশি ইম্পর্টেন্ট, বাট ম্যাথসে হালকা ইম্পর্টেন্ট। তো আমরা একটু তাড়াতাড়ি ওগুলো দেখে কভার করে ফেলবো। ঠিক আছে? সাউন্ড আগে পরে হচ্ছে, এটা ওয়েব অ্যাপের ঝামেলা। বুঝছো, তোমরা একটু ফেসবুকে চলে যাবা। যাদের ওয়েব অ্যাপে ঝামেলা হচ্ছে, তোমরা একটু ফেসবুকে চলে যাবা। ঠিক আছে? আমরা এখন বিভিন্ন প্রকারের ভেক্টর বা ভেক্টরের প্রকারভেদ দেখব। তোমরা চাইলে এগুলো লিখতেও পারো, না লিখলেও অসুবিধা নেই। না লিখলেও অসুবিধা নেই, ক্লাস নোটেই সুন্দর করে থাকবে। বোঝার চেষ্টা করবা। সমান ভেক্টর, সমান ভেক্টর, দুইটা জিনিস সমান কখন হয় বলো তো? যখন তাদের সবকিছু সেম হয়, তাই না? দুইটা জিনিস সমান হইতে হলে তাদের সবকিছু সেম হওয়া লাগবে না, তাই তো? তো দুইটা ভেক্টর সমান হবে কখন? প্রথমত দুইটা ভেক্টরকে এক জাতীয় হওয়া লাগবে। চিন্তা করো, সরণ ভেক্টর আর ত্বরণ ভেক্টর কি জীবনেও সমান হবে? না, তাই না? সরণ ভেক্টর আর ত্বরণ ভেক্টর কি জীবনেও সমান হবে? না। তো দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ভেক্টর দুইটাকে সমজাতীয় হওয়া লাগবে। ভেক্টর দুইটাকে সমজাতীয় হওয়া লাগবে। একটু লেখো, দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত, প্রথম শর্ত সমজাতীয় হওয়া লাগবে, মানে একই টাইপের ভেক্টর হওয়া লাগবে। একটা সরণ হলে অন্যটাও সরণ। দ্বিতীয়ত, একটা ভেক্টরের কি কি থাকে? মান আর দিক না? এই দুইটাও সমান হওয়া লাগবে, অর্থাৎ মানও সমান হওয়া লাগবে, দিকটাও কি একই দিকে হওয়া লাগবে, একই দিকে হওয়া লাগবে। ঠিক আছে? তো কয়েকটা ভেক্টর তারা সমান হওয়ার শর্ত কি? প্রথমত এক জাতীয়, দ্বিতীয়ত মান সমান, তৃতীয়ত দিক সমান। তো আমি যদি একটু চিত্র আঁকায় দেখাই, ধরো এই হচ্ছে আমাদের একটা ভেক্টর, এই হচ্ছে আমাদের একটা ভেক্টর, এই ভেক্টরটা আমরা দিলাম এ ভেক্টর। ঠিক আছে? এ ভেক্টর। এখন এ ভেক্টরের সমান ভেক্টর কেমন হবে? আমি আরো কয়েকটা ভেক্টর আঁকালাম, এই সবগুলোর দৈর্ঘ্য সমান, কারণ আমি এ কে কপি করে এইগুলো বানাইছি। ঠিক আছে? এটাকে কপি করে এগুলো বানাইছি, সবার দৈর্ঘ্য সমান। তার মানে কি সবার মানও সমান না? আমাকে বলো তো। সবার মানও কিন্তু সমান, এবং সবার দিকও কিন্তু সমান্তরাল, একই দিকে বা সমান্তরাল। তাই তো, একই দিকে বা সমান্তরাল। এখন এই সবগুলো যদি সমজাতীয় ভেক্টর হয়, তাহলে তারা কি সমান? সবাই সমান হবে। আমরা ধরে নিলাম সবগুলাই সরণ ভেক্টর, তার মানে এই সবগুলা ভেক্টর কেমন হবে? সমান ভেক্টর হবে। ঠিক আছে? আর আমাদের ম্যাথসের ক্ষেত্রে নরমালি সবগুলা ভেক্টরকে আমরা সমজাতীয়ই ধরে নিই। ওই ডিফারেন্ট টাইপের ভেক্টর আসে আসলে ফিজিক্সে। আমরা ধরে নিই সবগুলা ভেক্টর এরা আসলে সমজাতীয়, একই টাইপের ভেক্টর। তো তাদের মান আর দিক এই দুইটা সমান হলেই কি তারা সমান ভেক্টর।
বুঝতে পারলাম? তো এই যে ভেক্টরগুলো সবার মান সমান এবং দিক সমান, দিক একই দিকে বা সমান্তরালে, তো এরা কি সমান ভেক্টর, এরা হচ্ছে সমান ভেক্টর। তো এটাই আসলে আমি পরে সুন্দর করে লিখে দিছি, দেখো এগুলো তোমরা জাস্ট একটু দেখে নিও, ক্লাস শেষে জাস্ট নোটটা একটু ফলো করলেই হবে, ঠিক আছে? সমজাতীয়, মান সমান, দিক একই, তাহলে ওই ভেক্টরগুলোকে কি বলা হবে? সমান ভেক্টর, সমান ভেক্টর। সমান্তরাল কথাটা একটু বুঝাই দিব। সমান্তরাল মানে হচ্ছে, সমান্তরাল জিনিস বুঝো না? দেখো ওর দিক যে দিকে, ওর দিক কিন্তু একই দিকে, মানে একই বরাবর না, বাট সমান্তরাল। তুমি চিন্তা করো তো, এই যে ওর দিক এই বরাবর, ওর দিকটাও কিন্তু এই বরাবর, দুইটার দিক সমান্তরাল হয়ে গেছে না? তাই তো, বুঝছি? একই দিকে হলে তো হইলই, মানে একই রেখা বরাবর থাকলে তো বেটার, হইলই। বাট একই রেখা বরাবর যদি না থাকে, সমান্তরাল হয়, দেখো এর দিকটা এই বরাবর, এটাই বরাবর, দুইটা সমান্তরাল, সেক্ষেত্রেও কি তারা সমান ভেক্টর হতে পারে। ওকে, এবার আমরা পরের ভেক্টরে চলে যাচ্ছি। পরের ভেক্টরের টাইপটা হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর আর সমান ভেক্টরের সংজ্ঞা পুরোপুরি একই রকম, শুধুমাত্র এক জায়গায় চেঞ্জ আসবে, সেটা হচ্ছে দিকটা উল্টায় যাবে, পুরো 180 ডিগ্রি বিপরীতে থাকবে। দিকটা বিপরীত, বাকি সবকিছু সমান ভেক্টরের মতো। অর্থাৎ দুইটা ভেক্টরকে তুমি সমান ভেক্টর, বিপরীত ভেক্টর কখন বলবা? দুইটা ভেক্টরকে বিপরীত ভেক্টর কখন বলবা? প্রথমত সমজাতীয় হওয়া লাগবে, দ্বিতীয়ত তাদের মান সমান হওয়া লাগবে, এন্ড তৃতীয়ত তাদের দিক একে অপরের বিপরীত হওয়া লাগবে। বুঝাতে পারলাম? আমি যদি এক্সাম্পল দেই, ধরো আমরা একটা রেখা টানলাম, জাস্ট এভাবে একটা টানলাম। এখন একটা ভেক্টর আমি আঁকাই, এটা ধরো আমাদের এ ভেক্টরটা, ঠিক আছে? এটা ধরো আমাদের এ ভেক্টরটা। এখন অন্য একটা ভেক্টর এ ভেক্টরের বিপরীত ভেক্টর হবে যদি সেটা সমজাতীয় হয়। আমরা ধরে নিচ্ছি সমজাতীয়। দ্বিতীয় শর্ত কি? তাদের মান সমান হওয়া লাগবে। দেখো এই দুটার মান কিন্তু সমান। তৃতীয় শর্ত কি? একটা আরেকটার বিপরীত, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হওয়া লাগবে। অর্থাৎ তুমি যদি চিন্তা করো, এইটাকে আমি ঘুরাই যদি 180 ডিগ্রি ঘুরে দিই, তাহলে খেয়াল করো তো, এই দুইজনের দিক ঠিক একে অপরের বিপরীত হয়ে গেছে না? আমাকে বলো তো, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, তাদের দুজনের মান কিন্তু সমান। দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য সমান, তারা সমজাতীয় আমি বলে দিলাম, কিন্তু তাদের দিক একে অপরের কি 180 ডিগ্রি ডিফারেন্সে, মানে একে অপরের বিপরীতে। তখন এই দুইটা ভেক্টরকে বলা হবে একে অপরের বিপরীত ভেক্টর। বুঝতে পারলাম? এ আর বি পরস্পরের বিপরীত ভেক্টর। এখন চিন্তা করো তো, বি ভেক্টরটা যদি এখানে না হয়ে এটা সমান্তরালে এদিকে থাকতো, তখনও কিন্তু সেটা এ এর বিপরীত ভেক্টরই হইতো। তখনও কিন্তু সেটা এ এর বিপরীত ভেক্টরই হইতো। দেখো এই দুটার মান সমান, দিক কিন্তু ঠিক উল্টা দিকে। বুঝতে পারলাম? তো এটাও কি আমাদের এ এর বিপরীত ভেক্টর, বা এটাকেও বি হিসেবে চিন্তা করতে পারি। বুঝতে পারলাম? তো একটা ভেক্টর আরেকটার বিপরীত হলে তুমি কিভাবে প্রকাশ করবা? এ ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস এ ভেক্টর। বুঝতে পারলাম? কোন ভেক্টরের আগে তুমি যদি একটা মাইনাস বসায় দাও, তাহলে তার বিপরীত ভেক্টরটা পাওয়া যায়। অর্থাৎ এ ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস এ ভেক্টর। তার মানে এ ভেক্টরের বিপরীত ভেক্টর যেহেতু বি ভেক্টর, আমরা কি বি ইকুয়ালস টু মাইনাস এ ভেক্টর লিখতে পারি। বুঝতে পারলাম তো সবাই, তাই না? তাই তো, নোট না করলে অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা কনসেপ্ট, এটা আসলে সমান ভেক্টর থেকে আসে। এই কনসেপ্টটা আমি একটু সুন্দর করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, তুমি চিন্তা করো তো, একটা ভেক্টর এই বরাবর আছে, এটা ধরো আমাদের এ ভেক্টরটা। এখন এই ভেক্টরটার মান এবং দিক দুটাই আমি ফিক্স রাখলাম। দেখো মানও সমান, দিকটাও সমান্তরালে রাখলাম। তাহলে নতুন যেই ভেক্টরটা পাওয়া যাবে, সেটা আর আগের ভেক্টর দুইটা সমান ভেক্টর না? আমাকে বলো তো। আমি কি করছি? এই ভেক্টরের সমান
মান বিশিষ্ট এবং দিকটাও একই এরকম আরেকটা ভেক্টর নিছি, তাহলে এই ভেক্টরটা আর আগের ভেক্টরটা তো সমান, তাই তো? তার মানে এটাকেও আমরা এ ভেক্টর হিসেবে লিখতে পারি, তাই না? উল্টা ভাবে আমরা বলতে পারি কোন ভেক্টরের মান এবং দিক দুইটা ঠিক রেখে আমরা ভেক্টরটাকে স্থানান্তর করতে পারি। ঠিক আছে, দেখো এই ভেক্টরটার আদি বিন্দু ছিল কিন্তু এইখানটায়, আমি কি করছি, এটার দৈর্ঘ্যটা ফিক্সড রাখছি, ডিরেকশনটাও কি সমান্তরাল রাখছি, একে শিফট করে অন্য একটা জায়গায় নিয়ে গেছি। এটা করা যায়, এটা করা যায়। ঠিক আছে, ওকে ওকে। তো এই যে বিপরীত ভেক্টরের সংজ্ঞা এখানে দেওয়া আছে, তোমরা একটু লিখে নাও, যাদের দরকার একটু লিখে নাও। দুইটা ভেক্টর একে অপরের বিপরীত হবে, প্রথমত সমজাতীয় হওয়া লাগবে। ম্যাথসে সাধারণত এই শর্তটা লাগে না, গণিতের ক্ষেত্রে আমরা সবগুলা ভেক্টরকে সমজাতীয়ই ধরে নিই। মান সমান হওয়া লাগবে, দিকটা বিপরীত হওয়া লাগবে। ঠিক আছে, দিকটা বিপরীত হওয়া লাগবে। বলো সবাই কি বুঝতে পারলাম? এখানে দেখো উদাহরণও দেওয়া আছে। এবি ভেক্টর, এখানে টোটাল তিনটা ভেক্টর আছে, বলো তো কোনটা কার বিপরীত? এবি আর সিডি একে অপরের বিপরীত না? হ্যাঁ। তারপর সিডি আর ইএফ একে অপরের বিপরীত। এবি আর ইএফ দুইটা কিন্তু সমান, এটা কি বুঝতে পারতেছো? আমাদের এবি ভেক্টরটা আর ইএফ ভেক্টরটা এই দুইটা কিন্তু সমান, বলো তো, তাই না? এ প্লাস, বলো, এগুলো ফিজিক্সের টপিকেও আছে, তো নোট না করলেও কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। রিমেম্বার, আচ্ছা এবি ইকুয়ালস টু, আচ্ছা এই জিনিসটা বুঝো নাই, ধরো ডিসি ভেক্টর আর সিডি ভেক্টর একটা আরেকটার বিপরীত ভেক্টর, বুঝছো? একটা ভেক্টর দেখো, ডিসি ভেক্টর বলতে বোঝায় এই ভেক্টরটার আদি বিন্দু ডিতে, শেষ বিন্দু সিতে। অর্থাৎ তুমি যখন ভেক্টরটাকে ডিসি হিসেবে চিন্তা করবা তখন ভেক্টরটা দেখতে হবে এরকম, বুঝছো? ডিসি ভেক্টর হচ্ছে আমাদের নতুন যে আকাশী কালারের ভেক্টরটা আঁকালাম না, সেটা। ঠিক আছে, এই যে এবি ভেক্টর মানে হচ্ছে এমন একটা ভেক্টর যার আদি বিন্দু এ তে, শেষ বিন্দু কি বিতে। এখন আমি যদি এবি না লিখে বি এ ভেক্টর লিখতাম, ধরো আমরা তো লিখলাম এবি একটা ভেক্টর, এখন আমি যদি এবি না লিখে বি এ লিখি একটা ভেক্টরকে, ওই ভেক্টরটা কেমন হবে দেখতে? ওই ভেক্টরটার আদি বিন্দু বিতে, শেষ বিন্দু এতে, তার মানে এটা এ ভেক্টরের ঠিক বিপরীত ভেক্টরটা না, তাই না? আমাকে বলো তো, এ ভেক্টরটা ঠিক, এবি ভেক্টরটা ঠিক বিপরীত ভেক্টর না, তাই তো? তো আমরা যেটা লিখতে পারি, এবি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি এ ভেক্টর, মাইনাস বি এ ভেক্টর। ঠিক আছে, ওকে ওকে। দেখো আমাদের প্রথম এমসিকিউ, বলো তো, একটা ভেক্টর হচ্ছে এ ক্যাপ, এটা একটা ভেক্টর, এটা নিয়ে আমরা পরে একটু ডিসকাস করব। একটা ভেক্টর হচ্ছে এ ক্যাপ, এখন মাইনাস এ ক্যাপ, এই ভেক্টরটার দিক কোন দিকে? এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এখন এটার আগে একটা মাইনাস বসাইছো, ওই ভেক্টরটার দিক কোন দিকে? এর দিকে, এর বিপরীত দিকে, এর লম্ব দিকে, কোনটা? এর বিপরীত দিকে। কারণ কি, একটা আরেকটার বিপরীত ভেক্টর না? আমরা কি বলছিলাম, এ ভেক্টরের বিপরীত ভেক্টর কি? আগে জাস্ট একটা মাইনাস বসায় দিবা, তো তার ডিরেকশন কি? এর বিপরীত দিকে। উল্টা হবে তোমাকে এটাও বলতে পারতো যে এ বি এর ডিরেকশন বি এ এর কোন দিকে? একই রকম আনসার হইতো না, বলো তো? একে অপরের বিপরীত দিকে, বুঝতে পারলাম? এ বি এর ডিরেকশন যেদিকে, বি এর ডিরেকশন ঠিক উল্টা দিকে, ঠিক উল্টা দিকে। উলম্ব এর ইংলিশ হচ্ছে পারপেন্ডিকুলার, উলম্ব এর ইংলিশ হচ্ছে পারপেন্ডিকুলার। ঠিক আছে, আমরা পরের টাইপে যাচ্ছি। পরের টাইপ হচ্ছে সমরৈখিক বা সমান্তরাল ভেক্টর। নাম শুনেই বোঝা যাচ্ছে, সমরৈখিক বা সমান্তরাল ভেক্টর।
দুইটা ভেক্টর যদি একই রেখার উপর অবস্থান করে তখন তাদেরকে কি সমরৈখিক ভেক্টর বলা হয়, তাই না? অথবা দুইটা ভেক্টরের দিক যদি সমান্তরাল হয়, দুইটা ভেক্টরের দিক যদি সমান্তরাল হয়, তো আমি যদি এক্সাম্পল দেই, ধরো আমরা একটা আঁকলাম, একটা রেখা আঁকলাম, ঠিক আছে? এই একটা রেখা আরেকটা রেখা আঁকাই, আরেকটা রেখা আঁকাই, ওকে? এখন দুইটা ভেক্টর সমরৈখিক বা সমান্তরাল হবে যদি তারা একই রেখার উপরে ক্রিয়া করে। ধরো একটা ভেক্টর হচ্ছে এরকম, ঠিক আছে? এই হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম, এই ভেক্টরটা এই রেখা বরাবর আছে, তাই তো? এই ভেক্টরটার ক্রিয়া রেখাটা এই ডটেড রেখা বরাবর আছে। এখন আমি আরেকটা ভেক্টর আঁকালাম একটু ছোট করে, এটা হলো হলুদ কালারে দিলাম। তাহলে আমাকে বলো তো এই ভেক্টরটা আমি বি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। এই দুটা ভেক্টরের ক্রিয়া রেখা বা এই দুটা ভেক্টর একই রেখা বরাবর আছে না, তাই তো? আবার আরেকটা ভেক্টর চিন্তা করো, আরেকটা ভেক্টর আমি কি করলাম, উল্টা দিকে দিয়ে দিলাম। এটার ক্রিয়া রেখাটাও কিন্তু আমাদের এই ডটেড লাইনটা বরাবরই আছে, তাই না? আমাকে বলো তো এই ভেক্টরটা ধরো সি ভেক্টর দিলাম, এই যে এ বি সি তিনটা ভেক্টরেরই ক্রিয়া রেখা বা যেই বরাবর ক্রিয়া করতেছে সেটা এই সাদা ডটেড লাইনটা বরাবর আছে না? আমাকে বলো তো, তাই তো? হয়তো উল্টা দিকে আছে বা একই দিকে আছে, বাট ক্রিয়া রেখাটা, একটা ভেক্টরের ক্রিয়া রেখাটা সবগুলারই কি এই সাদা ডটেড লাইন বরাবর না, তাই তো? তার মানে এই তিনটা ভেক্টরকে বলা হয় সমরৈখিক ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। বুঝাতে পারলাম? এখন একই রেখা বরাবর না হয়ে ক্রিয়া রেখাগুলো যদি দুইটা সমান্তরাল রেখা বরাবর হইতো, আবার বলি, ক্রিয়া রেখা যে তিনটা ভেক্টর তাদের ক্রিয়া রেখা যদি একটা রেখা বরাবর না হয়ে কয়েকটা সমান্তরাল রেখা বরাবর হতো, এই সাদা ডটেড রেখাটার সমান্তরাল হচ্ছে পরের সাদা ডটেড রেখাটা। এখন ধরো আমি এখানে অন্য একটা ভেক্টর আঁকলাম ডি, এটার নাম দিলাম ডি, ঠিক আছে? তো ডি ভেক্টরটার ক্রিয়া রেখাটা কিন্তু এই রেখা বরাবর নাই, কিন্তু এটার সমান্তরাল আরেকটা রেখা বরাবর আছে। তখনও এইটাকে বাকি সবগুলার সাথে কি তুমি সমরৈখিক বা সমান্তরাল ভেক্টর বলতে পারবা, সমরৈখিক বা সমান্তরাল ভেক্টর বলতে পারবা। সংজ্ঞাটা বোঝা গেছে? কয়েকটা ভেক্টরের ক্রিয়া রেখা যদি একই রেখা বরাবর থাকে বা সমান্তরালে থাকে তখন ওই ভেক্টরগুলোকে বলা হয় সমরৈখিক ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। তাদের মান সমান অসমান হইতে পারে, বাট ক্রিয়া রেখা একই হইতে হবে বা সমান্তরাল হইতে হবে। বুঝতে পারলাম? সমান ভেক্টর সমান্তরাল, অবশ্যই অবশ্যই সকল সমান ভেক্টরই সমান্তরাল, কিন্তু সকল সমান্তরাল ভেক্টর সমান না। ওই যে সামান্তরিক বর্গের মতো, বুঝছো? তো সমান্তরাল ভেক্টরের মানও যখন সমান হয়ে যাবে এবং দিকও একই দিকে হয়ে যাবে তখন সেটাকে বলা হবে সমান ভেক্টর। এটাই হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে পার্থক্য। বুঝতে পারলাম? বলো তো বলো তো এই দুইটা আলাদা না, এই দুইটা একই, এই দুইটা একই, এই দুইটা একই, ঠিক আছে? তো এটাই আসলে পরে সুন্দর করে লেখা আছে। দেখো, সমরৈখিক বা সমান্তরাল ভেক্টর হওয়ার শর্ত প্রথমত সমজাতীয় হওয়া লাগবে, সমজাতীয় হওয়া লাগবে। দ্বিতীয়ত মান সমান হইতে পারে, অসমান হইতে পারে। এন্ড থার্ড, আমাদের দিকটা একই দিকে বা বিপরীত দিকে হওয়া লাগবে, একই দিকে বা বিপরীত দিকে হওয়া লাগবে। বলো, বুঝছো? এগুলো ফিজিক্সের টপিক। বলো বলো বলো, সমরৈখিক আর সমান্তরাল আসলে একই কথা। ভেক্টরের ক্ষেত্রে সমরৈখিক সমান্তরাল একই কথা। কারণ কি? আমি তোমাকে বলছি না একটা ভেক্টরের মান সমান এবং দিক সেম রেখে তুমি কি ট্রান্সফার করতে পারো? বুঝছো তো? এই কনসেপ্টটা থেকে চিন্তা করো। এই জন্যই আসলে সমরৈখিক আর সমান্তরাল একই কথা। কারণ তুমি ভেক্টরের, তুমি চিন্তা করো, তুমি বলতেছো এরা আর এরা সমান্তরাল, এরা সমরৈখিকও। কারণ তুমি ডি ভেক্টরটার মান এবং দিক দুইটাই ঠিক রেখে এটাকে ট্রান্সফার করে এইখানে নিয়ে আসতে পারবা না? আমাকে বলো তো, তাহলে সমরৈখিক হয়ে গেল না? বুঝাতে পারলাম?
বলো তো। ঠিক আছে, এখন এই যে সমান্তরাল ভেক্টর, এইটার আবার দুইটা প্রকার ভেদ আছে। এই যে সমান্তরাল ভেক্টর, এটার আবার দুইটা প্রকার ভেদ আছে। ওই দুইটা প্রকার ভেদ আমরা একটু দেখব। একটু লিখো। সমান্তরাল ভেক্টরকে দুইটা ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে সদৃশ ভেক্টর, দ্বিতীয়ত হচ্ছে বিসদৃশ ভেক্টর। লাইক ভেক্টর আর আনলাইক ভেক্টর। হ্যাঁ, আমাদের যে সমান্তরাল ভেক্টর বা সমরৈখিক, এই দুটা যে সেম, এটা তো বুঝছো। কারণ কি? কারণ একটা ভেক্টরের মান এবং দিক ফিক্সড রেখে তুমি ওটাকে ট্রান্সফার করতে পারো সমান্তরালে। ওকে, এখন সমান্তরাল ভেক্টরগুলো সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সদৃশ ভেক্টর আর একটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। তো সদৃশ ভেক্টর হচ্ছে এমন সব সমান্তরাল ভেক্টর যাদের দিক একই। এমন সব সমান্তরাল ভেক্টর যাদের দিক একই। ঠিক আছে, এমন সব সমান্তরাল ভেক্টর যাদের দিক একই। আমি এখানে কয়েকটা ভেক্টর আঁকাই। এই যে একটা সাদা ভেক্টর আঁকালাম, ছোট আরেকটা সাদা ভেক্টর আঁকালাম, বড় আরেকটা সাদা ভেক্টর আঁকালাম। এরা সবাই কি? আমরা ধরে নিচ্ছি সমজাতীয় ভেক্টর। সমজাতীয় ভেক্টর, এখন তারা সবাই সমান্তরাল, তাই না? এবং দিকটাও একই, তাই না? এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনজনেরই দিক একই না? তাই তো? যখন এই কাহিনীটা হবে তখন তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। এখন আমরা বিসদৃশ ভেক্টরে যাব। ঠিক আছে, বুঝতে পারতেছো কাহিনীটা কি হবে? কি কাহিনী হবে বলো তো? এমন সব সমান্তরাল ভেক্টর যাদের দিক জাস্ট একে অপরের উল্টা। ঠিক আছে, এই যে একটা সাদা ভেক্টর চিন্তা করো, এই যে একটা সাদা ভেক্টর চিন্তা করো, এই একটা হলুদ ভেক্টর, এই একটা হলুদ ভেক্টর, এই আরেকটা হলুদ ভেক্টর। এখন এখানে বলো তো কোন দুইটা, কোনটা কোনটা সদৃশ আর কোনটা কোনটা বিসদৃশ? আমাকে বলো তো কোনটা কোনটা সদৃশ আর কোনটা কোনটা বিসদৃশ? বলো তো। এর বিসদৃশ ভেক্টর কারা কারা? বি আর সি, তাই তো? আচ্ছা, তুমি যদি বি এর কথা চিন্তা করো, বি এর ক্ষেত্রে সি কিন্তু সদৃশ, এ হচ্ছে বিসদৃশ, তাই না? চিন্তা করো, এর ক্ষেত্রে বিসদৃশ ভেক্টর বি আর সি দুটাই। এই যে হলুদ যে দুটা দেখছো, ওরা দুটা নিজেদের মধ্যে কি সদৃশ, বাট সাদাটার সাথে বিসদৃশ, সাদাটার সাথে বিসদৃশ। ওকে, এগুলো বেশি সহজ মনে হচ্ছে বলো তো? এই চ্যাপ্টারটা পুরাটাই আসলে তোমাদের কাছে অনেক সহজ মনে হবে যারা ফিজিক্সে পড়ে আসছো। ঠিক আছে, আমি কি একটু ফাস্ট যাব? তো এই কয়টা জিনিসই এখানে আসলে সুন্দর করে লেখা আছে, ক্লাস নোটের মধ্যেই সুন্দর করে লেখা আছে। নোট না করলেও কোনো প্রবলেম হবে না। সমজাতীয় আর দিক একই হলেই কি তারা সদৃশ ভেক্টর। সমজাতীয় আর দিক যদি বিপরীত হয় তাহলে কি তারা বিসদৃশ ভেক্টর। তারা বিসদৃশ ভেক্টর। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আরো দুইটা স্পেশাল ভেক্টর। প্রথমটা হচ্ছে সঠিক বা প্রকৃত ভেক্টর। এমন সব ভেক্টর যাদের মান শূন্য না, মান শূন্য না, এরকম যে কোনো ভেক্টরকেই কি প্রকৃত ভেক্টর বলা হবে। ঠিক আছে, এই যে এটা একটা প্রকৃত ভেক্টর, এটার মান কিন্তু শূন্য না, এটার একটা দৈর্ঘ্য আছে না, তাই তো? এই দৈর্ঘ্যটাই কি এটার মান। তো এটা কিন্তু প্রকৃত ভেক্টর। কেন প্রকৃত? এটার মানও আছে, দিকও আছে, দুইটাই আছে। বুঝাতে পারলাম? এই জন্যই সঠিক বা প্রকৃত ভেক্টর বলা হয়। এখন তুমি একটু চিন্তা করো তো, এমন একটা ভেক্টর যার কোনো মান নাই, যার মান শূন্য, যার মান শূন্য। তো শূন্য মান বিশিষ্ট একটা ভেক্টর তুমি চাইলে একটা পয়েন্ট দিয়ে চিন্তা করতে পারো, এর তো কোনো দৈর্ঘ্য নাই, তাই না? আমরা ধরে নিলাম এর মান হচ্ছে শূন্য, কিন্তু এটার দিকটা কই হবে? ঝামেলা হয়ে গেল না? ভেক্টরের দিক আসলে কোন দিকে? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে না? তাই তো, একটা ভেক্টরের দিক কোন দিকে? আদি থেকে শেষ বিন্দুর দিকে। এখন একটু চিন্তা করো, একটা ভেক্টরের মান শূন্য, তার মানে তার আদি বিন্দু যেখানে, শেষ বিন্দু ওইখানেই।
ওর দিক কি তুমি ডিফাইন করতে পারবা? ওর দিকটা কোন দিকে? না, কিন্তু একদম কমন সেন্স, এদিকে 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 সব দিকেই তো হয়, তাই না? তার মানে ওর দিকটা কিন্তু তুমি বের করতে পারতেছ না। তার মানে এটা আসলে প্রকৃত ভেক্টর হয় নাই, ওর মান দিক দুইটা নাই। এই জন্যই কোনো ভেক্টরের মান যদি শূন্য হয় তখন তাকে বলা হয় অপ্রকৃত ভেক্টর বা শূন্য ভেক্টর। এই যে শূন্য ভেক্টরের দিকটা কি? অনির্দিষ্ট, দিকটা নাই, আনডিফাইন্ড। বুঝতে পারলাম কেন এটাকে অপ্রকৃত ভেক্টর বলা হয়? বলো বলো বলো। ঠিক আছে, আমরা এখন পরের ভেক্টরটায় যাব। খুবই ইম্পর্টেন্ট একটা ভেক্টর, এটা কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ভেক্টরে যাব, সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর নাম শুনেই বোঝা যাচ্ছে একক, অর্থাৎ কোনো কিছু একক হবে, তাই না? কোনো কিছু একক হবে। এখন বলো তো, এমন একটা ভেক্টর, ভেক্টরের দুইটা জিনিসই হয়, মান আর দিক। দিক তো আর একক হয় না, তাই না? তো বোঝাই যাচ্ছে এমন একটা ভেক্টর যার মান এক, সেটাকে কি একক ভেক্টর বলা হবে। ঠিক আছে, আমরা একটা ভেক্টর আঁকাই। এই ধরো আমাদের এ ভেক্টরটা, একটু ছোট করে আঁকাই। এই ধরো আমাদের একটা ভেক্টর এ ভেক্টর। এই ভেক্টরের তো একটা মান আছে, তাই না? মান কতটুকু? এটার দৈর্ঘ্যটা, এটার দৈর্ঘ্যটা। এখন একটা ভেক্টর একক ভেক্টর তখনই হবে যখন তার মান কি? এক। আচ্ছা, একটু চিন্তা করো তো, এই ভেক্টরটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে কাহিনী কি হবে? এই ভেক্টরটার দিকের কোনো চেঞ্জ হবে না, ওর দৈর্ঘ্যটা জাস্ট ডাবল হয়ে যাবে। বুঝতে পারলাম? এই ভেক্টরটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি, এটা জাস্ট ধরে নেওয়া আপাতত, কেন হচ্ছে এটা আমরা পরে দেখব। একটা ভেক্টরকে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে ওর দিকের কোনো চেঞ্জ হবে না, জাস্ট দৈর্ঘ্যটা ডাবল হয়ে যাবে। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি এর দিক বরাবর একটা একক ভেক্টর বের করতে, এ যেই দিক বরাবর আছে ওই বরাবর একটা একক ভেক্টর, তার মানে আমাকে দিকটা চেঞ্জ করা যাবে না, কিন্তু মানটা কত বানাইতে হবে? 1 বানাইতে হবে, তাই না? তাই তো? তার মানে আমরা যদি এ ভেক্টরের মানকে, এ ভেক্টরটাকে আমরা যদি এ ভেক্টরটাকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করি, কোনো কিছু দিয়ে যদি ভাগ করি, তাহলে ভেক্টরের দিক তো চেঞ্জ হবে না। গুণ করা আর ভাগ করা কিন্তু একই কথা। 2 দিয়ে ভাগ করা মানে হাফ দিয়ে গুণ করা। তো কোনো কিছু দিয়ে যদি গুণ করলে ওর ডিরেকশন চেঞ্জ না হয়, ভাগ করলেও ডিরেকশন চেঞ্জ হবে না, এটা আমরা নিশ্চিত। আমরা যাচ্ছি এর দিকে একটা একক ভেক্টর, অর্থাৎ একে এমন কিছু একটা দিয়ে ভাগ করতে হবে যাতে মান কত হয়ে যায়? 1 হয়ে যায়। বুঝাতে পারলাম? তো এ ভেক্টরটাকে তুমি যদি এ ভেক্টরের নিজের মান দিয়ে ভাগ করো, তাহলে যেই ভেক্টরটা পাওয়া যাবে তার দিক কিন্তু চেঞ্জ হবে না, তার দিক কিন্তু এর দিকেই থাকবে, কিন্তু তার মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে না? তাই তো, তখন যেই ভেক্টরটা পাওয়া যাবে সেটাকে বলা হয় একক ভেক্টর। বুঝতে পারলাম? অর্থাৎ কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে তুমি যদি ভাগ করো, তাহলে নতুন যেই ভেক্টরটা পাবা সেটা হচ্ছে ওই ভেক্টরের দিকে যে একক ভেক্টর, ওই ভেক্টরের দিকে যে একক ভেক্টর। তো আমরা ধরে নিচ্ছি আমাদের এর দিকের যে একক ভেক্টরটা সেটা হচ্ছে এতটুকু, এর দিকের যে একক ভেক্টরটা, এর দিকের যে একক ভেক্টরটা সেটা হচ্ছে এতটুকু। একক ভেক্টরকে সাধারণত স্মল লেটার তার মাথায় ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। এ ক্যাপ, এ ক্যাপ, ওই উপরে ক্যাপ দেখো টুপির মতো একটা আছে, বাড়তে ক্যাপের মতো আছে, তাই না? এ ক্যাপ, এটাকে বলা হয় একক ভেক্টর। ঠিক আছে, তো এর দিকে একক ভেক্টর কি? এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে তুমি ভাগ করলে যেটা হয়। খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এখান থেকে প্রশ্ন আসবেই, এখান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, বলো। এখন একটা নির্দিষ্ট দিক বরাবর একক ভেক্টর একটাই, এই কথাটা বোঝো। একটা নির্দিষ্ট দিক বরাবর একক ভেক্টর একটাই, তার মানে একক ভেক্টরের কাজটা আসলে কি? দিক প্রকাশ করা। আমি যদি বলি যে এই দিকটা, এই দিক বরাবর একক ভেক্টর কিন্তু একটাই। এই দিক বরাবর যে কোনো ভেক্টরের মানকে, যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি তুমি এই দিক বরাবর একক ভেক্টর পাবা। তো একক ভেক্টরের কাজটা কি? দিক ডিফাইন করা, দিক প্রকাশ করা। এখান থেকে আরেকটা খুবই সুন্দর ফর্মুলা নিয়ে আসা যায়, সেটা হচ্ছে এই জিনিসটাকে আমি যদি আর গুণন করে দিই, তাহলে খেয়াল করো তো এ ভেক্টর ইকুয়ালস টু কি আসতেছে? এ ভেক্টরের মান
এ ভেক্টরের মান ইনটু এ ভেক্টরের দিকে যে একক ভেক্টরটা। খুবই ইম্পর্টেন্ট আরেকটা ফর্মুলা। কোন একটা ভেক্টর ইকুয়ালস টু ভেক্টরের মান এবং ওই ভেক্টরের দিকে যে একক ভেক্টর, ওই দুটার গুণফল। বুঝতে পারলাম? আমি তোমাকে আগেও বলছি একটা ভেক্টরের দুইটা জিনিস থাকে, মান আর দিক। এই যে এটা হচ্ছে এই সেই ভেক্টরের মান বা ম্যাগনিটিউড, আর ওই একক ভেক্টরটাই আসলে কি প্রকাশ করে? ওই ভেক্টরটার ডিরেকশন বা দিক। এগুলো নিয়ে একটু ডিটেলসে আমরা পরে দেখবো, আপাতত জাস্ট ফর্মুলাগুলো বুঝলেই হবে। বলো সবাই কি বুঝছি? একক ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার মান 1। কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করো, তাহলে নতুন ভেক্টরটার মান 1 হয়ে যাবে না? সিম্পলি চিন্তা করো, একটু চিন্তা করো, ধরো তোমার ভরকে তোমার ভর দিয়ে ভাগ করবা, তাহলে 1 হয়ে যাবে না? অনেকটা এরকম, একটা জিনিসকে ওই জিনিসটার মান দিয়েই ভাগ করে দিলা, তাহলে ওর মান 1 হয়ে যাবে, তাই তো? ওর দিক সেম থাকবে। তো প্রত্যেকটা একক ভেক্টরের মান কিন্তু 1। তো তাদের কাজটা আসলে তাদের কাজ হচ্ছে দিক প্রকাশ করা। একক ভেক্টরের কাজই হচ্ছে দিক প্রকাশ করা। একটা নির্দিষ্ট দিক বরাবর একক ভেক্টর একটাই। সো এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিক বরাবর একটা একক ভেক্টর পাওয়া যাবে। এখান থেকে আর গুণন করে আরেকটা ফর্মুলা আসে, সেটা হচ্ছে একটা ভেক্টর ইকুয়ালস টু ওই ভেক্টরের মান ইনটু সেই দিক বরাবর যে একক ভেক্টরটা। বুঝতে পারলাম? 2 এর নিশ্চিত আমি বোঝানোর জন্য, এই 2 এটা নিশ্চিত বোঝানোর জন্য যে একটা ভেক্টরকে 2 দিয়ে গুণ করলে তার দৈর্ঘ্যটা ডাবল হয়ে যায়, দিক চেঞ্জ হয় না। ম্যাথে যাব একটু পরে। তো এখানে একক ভেক্টর সম্বলিত একটু বিস্তারিত লেখা আছে, ক্লাস শেষে তোমরা জাস্ট পড়ে নিও। ঠিক আছে, আমরা পরের টাইপে যাচ্ছি। পরের ভেক্টরটা হচ্ছে আয়ত একক ভেক্টর। এটা একটা একক ভেক্টর, তুমি বুঝতে পারতেছো নিশ্চয়ই। আয়ত একক ভেক্টর, এইটা মানে হচ্ছে আমাদের ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক তো দেখে আসছো, 3টা অক্ষ থাকবে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক সবাই পড়ে আসছো সরল রেখায়, তাই না? তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক হচ্ছে এমন একটা স্থানাঙ্ক যেখানে অক্ষ হচ্ছে 3টা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টা অক্ষ। আমি যদি একটু 2D তে আঁকানোর চেষ্টা করি, এই হচ্ছে আমাদের 3টা অক্ষ। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের 3টা অক্ষ থাকে। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ধরো আমাদের ওয়াই অক্ষ, এটা ধরো আমাদের জেড অক্ষ। এখন আমি তোমাকে বলছি না একটা নির্দিষ্ট দিক বরাবর একক ভেক্টর একটাই, ফিক্সড। কারণ একক ভেক্টরের মান তো ফিক্সড, ওর কাজই হচ্ছে দিক প্রকাশ করা। তার মানে এই যে 3টা অক্ষ, এই 3টা অক্ষ বরাবর 3টা একক ভেক্টর থাকবে। বুঝতে পারলাম? আমরা আমাদের হিসেবের সুবিধার্থে বা গণনার সুবিধার্থে এই 3টা অক্ষ বরাবর 3টা একক ভেক্টরকে ফিক্সড ধরে নেই। এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা ধরে নেই আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা ধরে নেই জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা ধরে নেই কে ক্যাপ। এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা ধরে নেই আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবরটাকে ধরে নেই জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবরটাকে ধরে নেই কে ক্যাপ, আমাদের হিসাবের সুবিধা করার জন্য। এই যে 3টা একক ভেক্টর 3টা অক্ষ বরাবর, এই 3টাকেই বলা হয় আমাদের আয়ত একক ভেক্টর। বুঝতে পারলাম? এগুলো কিন্তু ধরে নেওয়া। এখন আমাদের ম্যাথমেটিশিয়ানরা যদি চিন্তা করতো আই জে কে না ধরে আমরা এবিসি ধরবো, এ ক্যাপ বি ক্যাপ সি, আমরা ধরতে পারতাম। ঠিক আছে, বুঝাতে পারলাম তো? বলো। ওকে, ঠিক আছে। তো এখানে আসলে এই সংজ্ঞাগুলো দেওয়া আছে, একটু দেখে নিও, ক্লাস শেষে একটু দেখে নিও। আচ্ছা, আমাদের পরবর্তী টাইপের ভেক্টর সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর ব্যাপারটা কি? প্রত্যেকটা স্থানাঙ্ক ব্যবস্থায় একটা মূল বিন্দু বা রেফারেন্স পয়েন্ট থাকে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাও একটা মূল বিন্দু থাকে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাও একটা মূল বিন্দু থাকে। আমি যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা আবার আঁকাই, এটা ধরো আমাদের ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা।
আমাদের ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো এটার মূল বিন্দুটা হচ্ছে আমাদের তিনটা অক্ষ যেখানে ছেদ করে, তাই না? আমাদের তিনটা অক্ষ যেখানে ছেদ করে, এই হচ্ছে আমাদের সেই মূল বিন্দুটা, আমরা ও দিয়ে প্রকাশ করি, 0 0 0। ঠিক আছে, এখন কোন বিন্দুর অবস্থান, ধরো এই একটা বিন্দু পি, কোন বিন্দুর অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে যেই ভেক্টরটা দিয়ে প্রকাশ করা যায় সেটাকেই বলা হয় ওই বিন্দুর অবস্থান ভেক্টর। অন্য কথায় অবস্থান ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার আদি বিন্দু মূল বিন্দুতে এবং শেষ বিন্দু হচ্ছে ওই বিন্দুটাতে। ঠিক আছে, কোন বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার আদি বিন্দু মূল বিন্দুতে এবং শেষ বিন্দু কি ওই বিন্দুটায়। তো পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা x, y, z ধরি, তাহলে এই পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি। পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি। আমরা ওপি কে এভাবে প্রকাশ করি, ওপি এটা। ঠিক আছে, এখন ওপি কে এইভাবে লেখা হয়। কেন লেখা হয় আমরা একটু পরে দেখবো। এটা যারা ফিজিক্স পড়ে আসছো তারা তো বোঝো, এক্স আই ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর তুমি এক্স ঘর গেছো, ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর, জেড অক্ষ বরাবর জেড ঘর। তো এটাকে এইভাবে লেখা হয়, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। যারা ফিজিক্স পড়ে আসছো তারা তো বুঝতে পারতেছো। আর আমরা একটু পরে দেখবো যে কেন এইভাবে লেখা হয়, কারণটা কি। আন্দাজেই তো লেখে নাই, সবকিছুর কারণ আছে। তো অবস্থান ভেক্টর ব্যাপারটা বোঝা গেছে। মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় সেটাই কি আমাদের অবস্থান ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর আর অবস্থান ভেক্টর সেম জিনিস। ব্যাসার্ধ ভেক্টর আর অবস্থান ভেক্টর সেম জিনিস। ওকে, আমরা পরেরটাই যাচ্ছি। আমাদের এবারেরটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর মানে কি? বিপ্রতীপ ভেক্টর গুণাত্মক বিপরীতক, এই কথাটার সাথে তোমাকে একটু বুঝতে হবে। বিপরীতক দুই ধরনের হয়। একটা সংখ্যা চিন্তা করো, 2। 2 এর বিপরীতক, তোমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টার পড়ে আসছো, বাস্তব সংখ্যা চ্যাপ্টারে পড়ার কথা যে বিপরীতক দুই প্রকার হয়, গুণাত্মক আর যোগাত্মক। যোগাত্মক বিপরীতক, এই সংখ্যাটার যোগাত্মক বিপরীতক হচ্ছে এমন একটা সংখ্যা যার সাথে এটা যোগ করলে 0 হয়। 2 এর যোগাত্মক বিপরীতক হচ্ছে -2। যোগাত্মক বিপরীতক যোগ করলে যোগফল হয় 0। 2 এর গুণাত্মক বিপরীত হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে 2 কে গুণ করলে গুণফল 1 হয়। বুঝতে পারলাম? এটা হচ্ছে গুণাত্মক বিপরীতক। একটা সংখ্যার গুণাত্মক বিপরীতক হচ্ছে আরেকটা সংখ্যা যেই দুইটা গুণ করলে গুণফল হয় 1। তো 5 এর গুণাত্মক বিপরীতক কত হবে? 1/5। 1/5 এর গুণাত্মক বিপরীতক কত হবে? 5। তো দুইটা সংখ্যা যদি এরকম হয়, তাদেরকে গুণ করলে গুণফলটা হয় 1, তখন তাদেরকে বলা হয় একে অপরের গুণাত্মক বিপরীতক। আচ্ছা, এখন দুইটা ভেক্টরকে বিপ্রতীপ ভেক্টর বলা হবে প্রথমত তারা সদৃশ ভেক্টর হওয়া লাগবে, তাদের দিক সেম, একই দিকে এবং সমজাতীয় হওয়া লাগবে, এবং তাদের মান একে অপরের গুণাত্মক বিপরীতক। বুঝতে পারলাম? বলো, আবার বলি। দুইটা ভেক্টর বিপ্রতীপ হবে যদি প্রথমত তারা সদৃশ হওয়া লাগবে, তার মানে কি সমজাতীয় এবং দিক একই দিকে, এবং মান একে অপরের গুণাত্মক বিপরীতক। আমি যদি তোমাকে দেখাই, এটা ধরো আমাদের একটা ক্রিয়ারেখা, এই ক্রিয়ারেখা বরাবর দুইটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর, তারা সমজাতীয়। ঠিক আছে, তারা সমজাতীয় এবং সদৃশ, তাই না? দেখো তো, তারা সদৃশ। এখন এই দুইটাকে আমরা বিপ্রতীপ বলবো যদি একটার মান আরেকটার গুণাত্মক বিপরীতক হয়। বুঝছো? অর্থাৎ এ ভেক্টরটার মান ইকুয়ালস টু 1/বি ভেক্টরটার মান। এটার মান 5 হলে ওটা কি 1/5, এটা 2 হলে ওটা হাফ। বলো, বুঝতে পারলাম? ঠিক আছে, এর পরের পেজে আসলে এটার ডেফিনেশনটা লেখা আছে। বলো, এমন কেউ কি আসো যে বুঝো নাই?
পরের পেজে ডেফিনেশনটা জাস্ট সুন্দর করে লেখা আছে। দুইটা সমান্তরাল ভেক্টরের, সমান্তরাল বলতে আসলে দুইটা সদৃশ, এখানে সদৃশ, ঠিক আছে, সদৃশ মানে দিকটা একই দিকে হওয়া লাগবে। দুইটা সদৃশ ভেক্টরের একটার মান অপরটার বিপ্রতীপ বা গুণাত্মক বিপরীতক, বিপ্রতীপ বা গুণাত্মক বিপরীতক হলে তখন তাদেরকে কি বলা হয়? একে অপরের বিপ্রতীপ ভেক্টর, একে অপরের বিপ্রতীপ ভেক্টর। ঠিক আছে, আমরা পরের টাইপে চলে যাচ্ছি, পরের ভেক্টর, পরের প্রকারভেদে চলে যাচ্ছি। বলো আগের স্লাইডটা প্লিজ, কোনটা? বিপ্রতীপটা, এটা? আচ্ছা আবার বলতেছি, দুইটা ভেক্টর যদি সদৃশ হয় তার মানে তাদের দিকটা একই দিকে বা সমান্তরালে, এবং তাদের মান যদি একে অপরের গুণাত্মক বিপ্রতীপ হয়, অর্থাৎ এটার মান 5 হলে ওটার মান কি 1/5, এটার মান হাফ হলে ওটা 1/1/2 মানে 2, বুঝছো? তখন ওই দুইটা ভেক্টরকে বলা হয় একে অপরের বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর একটা সদৃশ ভেক্টর, একটা এক্সট্রা শর্তটা কি? তাদের মান একে অপরের গুণাত্মক বিপরীতক। ঠিক আছে, বলো। প্রত্যেকটা ডেফিনেশন ক্লাস নোটে সুন্দর করে দেওয়া থাকবে, ঘাবড়ানোর কিছু নাই। এরপরটা হচ্ছে সমতলীয় ভেক্টর। নাম শুনেই বোঝা যাচ্ছে সমতলীয় ভেক্টর, অর্থাৎ কতগুলা ভেক্টর যদি একই তলে থাকে, ফর এক্সাম্পল এটা ধরো আমাদের একটা তল, ঠিক আছে, এইটা ধরো আমাদের একটা তল, এই যে এটা ধরো আমাদের একটা তল, ধরো তোমার খাতা। এখন কয়েকটা ভেক্টর যদি এই তলের উপরে থাকে, আমি যদি একটু চিত্র আকারে দেখাই, কয়েকটা ভেক্টর যদি এই তলের উপরে থাকে তখন এই ভেক্টর গুলাকে বলা হবে সমতলীয় ভেক্টর। এখানে দেখো অনেকগুলা ভেক্টর আছে, তারা সবাই এই সমতলটাতেই আছে, ঠিক আছে। কয়েকটা ভেক্টর যদি একটা সমতলেই থাকে, সমতলে থাকা মানে কি? তার আদি বিন্দু এবং শেষ বিন্দু দুটাই ওই সমতলেই আছে। এই যে আদি বিন্দুটাও এই তলেই আছে, শেষ বিন্দুটাও এই তলেই আছে। তো এরকম কয়েকটা ভেক্টর যদি একটা তলের উপরেই থাকে তখন ওই ভেক্টর গুলাকে বলা হয় সমতলীয় ভেক্টর বা কোপ্লানার ভেক্টর। ঠিক আছে, এখন সমতলীয় কিন্তু নাও হইতে পারতো। ফর এক্সাম্পল এই কলমটাকে তুমি যদি একটা ভেক্টর চিন্তা করো, এই কলম কি ওই সমতলে আছে? না, তাই না? তাই তো, সমতলীয় মানে হচ্ছে ওদের সবগুলার আদি বিন্দু আর শেষ বিন্দু ওই একই তলে আছে, বুঝছো? ওই একই তলে আছে। ঠিক আছে, তো এখানে আসলে সমতলীয় ভেক্টরের ইয়েটা লেখা আছে। তো এর মাধ্যমে আমাদের ভেক্টরের প্রকারভেদ শেষ। এইটা ফিজিক্সে অনেক অনেক ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্সে অতটা ইম্পর্টেন্ট না, বাট তোমাদের বই আছে। তো এর মাধ্যমে আমাদের ভেক্টরের প্রকারভেদ শেষ। আমরা পরের টপিকে চলে যাব, ভেক্টরের লব্ধি। দেখো সবাই একটু মনোযোগ দাও, লব্ধি ব্যাপারটা কি বলো তো? লব্ধি সম্পর্কে আইডিয়া আছে? লব্ধি আসলে কি? লব্ধি মানে হচ্ছে তুল্য। তোমরা 9 10-এ তুল্য রোধ পড়ে আসছো? তোমরা 9 10-এ তুল্য রোধ পড়ে আসছো? তুল্য রোধের সংজ্ঞা কি ছিল? একটা বর্তনীতে যদি অনেকগুলা রোধ থাকে, ওই রোধগুলাকে রিপ্লেস করে ফালায় দিয়ে তুমি একটা মাত্র রোধ বসাবা, যাতে করে বর্তনীর কোনো কিছুর পরিবর্তন না হয়, তড়িৎ প্রবাহের পরিবর্তন না হয়। তাহলে ওই যে রোধটা, ওইটাকেই কি আগের সবগুলা রোধের তুল্য রোধ বলা হইতো, তাই না? তার মানে আগের সবগুলা মিলে যেই এফেক্টটা আমাদের বর্তনীতে রাখতো, ওই একটা রোধই কি সেই এফেক্টটাই রাখতেছে, তাই তো? তো আমরা বলতাম ওই রোধটা হচ্ছে এই পুরা বর্তনীর তুল্য রোধ, তাই না? এখন এটা তুমি রিয়েল লাইফে যদি চিন্তা করো, ধরো 3 জন বাচ্চা মিলে কাজ করতেছে বা 3 জন শ্রমিক মিলে কাজ করতেছে, তারা ধরো একটু উইক, দুর্বল।
এখন এই তিনজনের লব্ধি কি হবে? তুমি এমন একজনকে নিয়ে আসলা যার শক্তি অনেক বেশি, সে একাই ওই তিনজনের সমান কাজ করতেছে। ব্যাপারটা অনেকটা এরকম, একাই বাকি সবার মতো কাজ করবে। বাকি সবাই মিলে যেই এফেক্টটা, যেই প্রভাবটা রাখতো, ওই একাই কি সমপরিমাণ কি এফেক্ট রাখতেছে। কথাটা বোঝা গেছে? তো চিন্তা করো তো, ধরো আমাদের একটা বিন্দু আছে, এই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করতেছে। দুইটা ভেক্টর তুমি চিন্তা করতে পারো দুইটা বল কাজ করতেছে, ঠিক আছে? আমি নাম দিয়ে দিলাম, এটা ধরো আমাদের পি বল, এটা ধরো আমাদের কিউ বল। এখন পি আর কিউ এর লব্ধি কি হবে? এই দুইটা লব্ধি হবে এমন একটা ভেক্টর যে একাই এই দুইটার সমান এফেক্ট রাখবে আমাদের সিস্টেমে। বুঝতে পারলাম? তো এই দুইটা লব্ধি হয়তো এখান দিয়ে কোথাও যাবে। এই দুইটা লব্ধিকে আমি আর দিয়ে প্রকাশ করলাম। তো আর হচ্ছে এমন একটা জিনিস যে একাই এই দুইজনের সমান প্রভাব রাখবে। অর্থাৎ কোন একটা সিস্টেমে, কোন একটা বস্তুর উপর তুমি এই দুইটা বল আলাদা করে না দিয়ে যদি আর বলটা দাও, একই পরিমাণ কাহিনীটা ঘটবে, একই সেম কাহিনী ঘটবে। বুঝাতে পারলাম? তো এই দুইটার মিলিত ইফেক্টটাকে দিবে আর। ঠিক আছে? তো তার মানে আমরা লিখতে পারি আমাদের আর হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি। আমরা কিভাবে প্রকাশ করি? আমাদের আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা কিন্তু বাংলা যোগ না, এটা হচ্ছে ভেক্টর যোগ। ঠিক আছে? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা কিন্তু ভেক্টর যোগ। দুইটা ভেক্টর তুমি যোগ করতেছো। দুইটা ভেক্টর যোগ করা আসলে দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে। তুমি নর্মালি একটু চিন্তা করো, দুইটা ভেক্টর যদি যোগ করো, ওই যোগফলটা বা লব্ধিটা কি শুধু মানের উপরে ডিপেন্ড করবে? একদমই না। কিন্তু এই পয়েন্টের উপর তুমি দুইটা বল দিতেছো, একটা এদিকে আরেকটা ধরো এই দিক বরাবর, দুইটা সমান বল, তুমি দুইটা সমান বল দিচ্ছ। এখন ওদের লব্ধি কি সবসময় সেম হবে? না, ডিপেন্ড করে তাদের ডিরেকশন কেমনে আছে, তাই না? বুঝতে পারলাম? তার মানে দুইটা ভেক্টরের লব্ধি তাদের মান এবং দিক দুইটার উপরেই ডিপেন্ড করে। এখন ভেক্টরের লব্ধি নির্ণয়ের অনেকগুলা ফর্মুলা আছে যেগুলো মূলত ফিজিক্সের টপিক। আমরা এখানে জাস্ট হালকা টাচ দিব। বলো সবাই কি বুঝতে পারলাম? পি প্লাস কিউ, তুমি যখন তাদের উপরে ভেক্টর সাইন দিবা, এটা বোঝাবে আসলে তুমি ভেক্টর যোগ বা লব্ধি করতেছো। এখন ভেক্টরের লব্ধি নির্ণয়ের সূত্রের অনেকগুলো ফর্মুলা আছে, তুমি জাস্ট লব্ধিটা কি সেটা মনে রাখো। লব্ধি হচ্ছে এই দুইটার ইকুইভ্যালেন্ট, মানে একটা সিস্টেমে এই দুইটা বল প্রয়োগ করলে যেই প্রভাবটা ফেলতো, যেই প্রভাবটা হইতো, ওই দুইটার পরিবর্তে তুমি যদি একটা মানে অ্যাপ্লাই করো, সেম পরিমাণ কি এফেক্ট রাখবে। তার মানে এই দুইটার পরিবর্তে তুমি আর এ লিখতে পারো, কিংবা আর এর পরিবর্তে এই দুইটা লিখতে পারো। এই কথাটা বুঝছো? একটু চিন্তা করো, তুমি এই দুইটার পরিবর্তে আর লিখতে পারো, এই দুইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে আর। সেম ভাবে আরটা না দিয়ে তুমি এই দুইটাও লিখতে পারো, আর এর ইকুইভ্যালেন্ট এই দুইটা। বলো 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 বলো। হ্যাঁ, এগুলো লম্বাংশ টম্বাংশ দিয়েও করা যায়। এখন আমরা ভেক্টর যোগের দুইটা সূত্র দেখব। প্রথমটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। সূত্রটা একটু দেখো, লেখার দরকার নেই। যারা নতুন আছো ক্লাস শেষে লিখে নিও। আমি একটু বুঝাই। ধরো আমাদের একটা ভেক্টর, একটা ত্রিভুজ আছে, এই আমাদের কাছে একটা ত্রিভুজ আছে। এখন আমি তোমাকে বললাম এই ত্রিভুজের দুইটা বাহু বরাবর একই ক্রমে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে। ফর এক্সাম্পল, ত্রিভুজটার নাম দিয়ে দিই এ বি সি। আমি তোমাকে বললাম এই ত্রিভুজের দুইটা বাহু বরাবর একই ক্রমে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে। এই যে এ বি ভেক্টরটা কাজ করতেছে এইদিকে, বিসি ভেক্টরটা কাজ করতেছে এইদিকে। দেখো একই ক্রমে দুইটা ভেক্টর কাজ করতেছে না একটা ত্রিভুজের দুইটা বাহু বরাবর? তাহলে ওই ত্রিভুজটার তৃতীয় বাহুটা উল্টা ক্রমে তাদের লব্ধিটা প্রকাশ করবে। একটা ত্রিভুজের দুইটা বাহু বরাবর একই ক্রমে দুইটা ভেক্টর, খেয়াল করি যে একই ক্রমে দুইটা ভেক্টর কাজ করতেছে, তাহলে ওই ত্রিভুজের যেই তৃতীয় বাহুটা সেটা উল্টা ক্রমে, দেখো উল্টা ক্রমে, আগে কি অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, এখন ক্লকওয়াইজ হয়ে গেছে, এই ক্রমে বাকি দুইটা লব্ধি প্রকাশ করবে। অর্থাৎ আমরা লিখতে পারি আমাদের এবি ভেক্টর যোগ
বিসি ভেক্টর যোগ দেওয়া মানে কি তাদের লব্ধি, সেটা কি হবে এসি ভেক্টরের সমান হবে, এসি ভেক্টরের সমান হবে। এটাই হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। বলো সন্নিহিত মানে হচ্ছে কাছাকাছি, মানে পাশাপাশি দুইটা বাহু। সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি দুইটা বাহু, ঠিক আছে? এই যে এটা এটার পাশাপাশি বাহু। ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা যে কোনো দুইটা বাহু না, ওরা পাশাপাশি হবে। এই দুইটা বাহু পাশাপাশি, এই দুইটা বাহু পাশাপাশি, তো যে কোনো দুইটা বাহুই কি সন্নিহিত বাহু। বুঝতে পারলাম? যারা ফিজিক্সে পড়ে আসছো এগুলো তোমাদের জানা টপিক, কিন্তু দেখাতে হচ্ছে। ঠিক আছে, আমরা ভেক্টর যোগের পরবর্তী সূত্রে চলে যাব। এটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এটা তোমরা ফিজিক্সে অনেক ডিটেলসে পড়ে আসছো, ম্যাথসে অতটা ডিটেলসে নাই, আমরা জাস্ট একটু টাচ দিব, আমরা জাস্ট একটু টাচ দিব। তো সামান্তরিক সূত্র যেটা বলে, সামান্তরিক সূত্র যেটা বলে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর, সন্নিহিত বাহু মানে কি পাশাপাশি বাহু, ঠিক আছে? একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর কাজ করতেছে। দেখো একটা সামান্তরিকের দুইটা বাহু বরাবর দুইটা সন্নিহিত বাহু, অর্থাৎ এই বাহু বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, এই বাহু বরাবর আরেকটা ভেক্টর কাজ করতেছে। দেখো দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর কাজ করতেছে, ঠিক আছে? তাহলে ওই দুইটা বাহুর যে ছেদবিন্দু, ওখান দিয়ে সামান্তরিকের একটা কর্ণ আঁকানো যায় না? তাই তো, ওখান দিয়ে সামান্তরিকের যেই কর্ণটা আঁকানো যায়, সেই কর্ণটা এই দুইটা ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। সবাই কি বুঝতে পারলাম? একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর কাজ করতেছে, পি ভেক্টর আর কিউ ভেক্টর। এই দুটা কিন্তু সন্নিহিত বাহু, বুঝছো? তারা একটা বিন্দুতে গিয়ে ছেদ করতেছে, ঠিক আছে? ওই ছেদবিন্দু দিয়ে যেই কর্ণটা, সেটাই এই দুইটা ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। বুঝাতে পারলাম? তো আমাদের কর্ণটা যদি আর ভেক্টর হয়, আমাদের পি ভেক্টর আর কিউ ভেক্টর তাদের লব্ধিটাই কি বলতো? আর ভেক্টর। তাদের লব্ধিটাই কি? আর ভেক্টর। এখন সামান্তরিক সূত্রটা আসলে আমাদের ত্রিভুজ সূত্রেরই একটা অ্যাপ্লিকেশন। কিভাবে বলতে পারবা? সামান্তরিক সূত্রটা কিন্তু আমাদের ত্রিভুজ সূত্রেরই একটা অ্যাপ্লিকেশন। দেখো আমাদের যে পি কিউ ভেক্টরটা, আমি তোমাকে কি বলছিলাম? একটা ভেক্টরের মান এবং দিক দুইটা ফিক্সড রেখে তুমি ভেক্টরটাকে স্থানান্তর করতে পারবা। এই কিউ ভেক্টরটা, এর মান এবং দিক দুইটাই যদি ফিক্স রেখে আমরা স্থানান্তর করি, এখানে নিয়ে আসতে পারবো না, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল। তো কিউ ভেক্টরটার মান ফিক্সড, দিকটাও সমান্তরাল রেখে আমরা কিউ ভেক্টরটাকে এইখানটায় নিয়ে আসছি, তাই তো? এইবার তুমি এই যে ছোট্ট একটা ত্রিভুজ তৈরি হয়েছে না, এই যে এই ত্রিভুজটায় ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো। দেখো তো এই ত্রিভুজের এই দুইটা বাহু একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করতেছে না, পি ভেক্টর কিউ ভেক্টর। তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করবে। তৃতীয় বাহুটা অর্থাৎ এই যে এই বাহুটা বিপরীত ক্রমে কি তাদের লব্ধি প্রকাশ করতেছে। তো পি প্লাস কিউ ইকুয়ালস টু কত? আর ভেক্টর। পি আর কিউ ভেক্টরের লব্ধি কি? আর। বুঝাতে পারলাম? এটা নিয়ে বিস্তারিত ফর্মুলা এবং এটার অনেকগুলো অঙ্ক তোমরা ফিজিক্সে করে আসছো, ওগুলো আসলে ম্যাথসে নাই, ওগুলো ম্যাথসে নাই। বলো বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পারলাম? আমরা এখন অ্যাকচুয়াল ম্যাথসে ঢুকতেছি। ঠিক আছে, ঠিক আছে। আমরা প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। এখন থেকে আমাদের অ্যাকচুয়াল ম্যাথস শুরু, এন্ড এগুলো সবাই মনোযোগ দিতে হবে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর, এগুলো ফিজিক্সে আছে, তো ঘাবড়ানোর কিছু নাই। তুমি একটা পড়লে দুইটাই হয়ে যাবে। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা সবাই দেখে আসছো না সরল রেখা চ্যাপ্টারে? দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, দুইটা অক্ষ থাকে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো আমরা আগে অক্ষ দুইটা একটু আঁকায় ফেলাই। এটা ধরো আমাদের ওয়াই অক্ষ, এটা ধরো আমাদের এক্স অক্ষ, ঠিক আছে? তাদের ছেদবিন্দু হচ্ছে আমাদের মূল বিন্দু বা ও বিন্দু। এখন একটা বিন্দুর কথা চিন্তা করো, একটা বিন্দু হচ্ছে এখানটায়, এই বিন্দুটা আমরা ধরে নিলাম এক্স কমা ওয়াই।
যেহেতু দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, প্রত্যেকটা বিন্দুকে প্রকাশের জন্য দুইটা জিনিস প্রয়োজন, ভুজ আর কোটি, তাই না? ভুজ আর কোটি। এখন পি বিন্দুর অবস্থান ভেক্টর বা এই যে ওপি ভেক্টরটা, এই যে ওপি ভেক্টরটা, এইটা আমরা কিভাবে প্রকাশ করব? এইটা আমরা কিভাবে প্রকাশ করব? এখন আমাকে বলো তো, পি বিন্দুতে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? এক্স অক্ষ বরাবর, তোমাকে এক্স অক্ষ বরাবর এক্স ঘর যাইতে হবে না? আমাকে বলো তো, পি বিন্দুতে যাওয়ার জন্য এক্স অক্ষ বরাবর এক্স ঘর যাইতে হবে, তাই তো? এতটুকু দূরত্ব বা দৈর্ঘ্য কত? এক্স। তারপর সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাইতে হবে আমাকে বলো তো? ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর যাইতে হবে, তাইলেই তো তুমি পি বিন্দুটায় পৌঁছাবা, তাই না? তাইলেই তো তুমি পি বিন্দুটায় পৌঁছাবা। আচ্ছা, তো মূল বিন্দু থেকে পি বিন্দুতে যেতে এক্স অক্ষ বরাবর তুমি কতটুকু গেছো? এক্স ঘর গেছো, বা এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে এক্স। ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছো? ওয়াই ঘর গেছো, ওয়াই ঘর গেছো। তাহলে এবার আমাকে বলো তো, আমাদের যে ওপি ভেক্টরটা সেটা আসলে এই দুইটা ভেক্টরের লব্ধি না? আমি যদি একটু নামকরণ করে ফেলি, এটা ধরো এ নাম দিলাম, এই জিনিসটার নাম দিয়ে দিলাম এ। ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র, সেটা অনুযায়ী আমাদের যে ওপি ভেক্টরটা, একটু খেয়াল করে দেখো, আমাদের যে ওপি ভেক্টরটা সেটাকে আমরা কি লিখতে পারি? এই সমকোণী ত্রিভুজটার কথা চিন্তা করো, একই ক্রমে এই দুইটা বাহু গেছে, তার মানে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করবে না? অর্থাৎ ওএ ভেক্টর আর এপি ভেক্টরের লব্ধি ত্রিভুজ যোগের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী, তাই তো? আচ্ছা, এখন আমাকে বলো তো, ওএ ভেক্টরের মান কতটুকু হবে? ওএ ভেক্টরটা কতটুকু হবে? ওএ ভেক্টরের মান কিন্তু জানো, ওএ ভেক্টরের মান কত? মান হচ্ছে এক্স, এতটুকুর দৈর্ঘ্য এক্স, তার মানে ওএ ভেক্টরটার মান হচ্ছে এক্স। এখন একটা ভেক্টর ইকুয়ালস টু তার মান এবং ওই দিকের একক ভেক্টর গুণ করলে যেটা পাওয়া যায়, তাই না? আমাকে বলো তো, একটা ভেক্টর ইকুয়ালস টু তার মান এবং এই দিককার যে একক ভেক্টর, এই দিক বরাবর একক ভেক্টর কত? আই ক্যাপ না, তাই তো? তার মানে ওএ যে ভেক্টরটা, সেটা আমরা কি লিখতে পারবো বলো তো? ওএ ভেক্টরের মান কত? এক্স ইন্টু আই ক্যাপ। ওকে, এবার এপি ভেক্টরের মান কত? ওয়াই, এবং এই দিক বরাবর একক ভেক্টর কত? জে ক্যাপ না, তাই তো? এপি ভেক্টর ইকুয়ালস টু ওয়াই ইন্টু এই দিক বরাবর একক ভেক্টর বা জে ক্যাপ, মাঝখানে প্লাস চিহ্ন। তার মানে আমাদের ওপি যে ভেক্টরটা, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। বলো, লম্বা হয়ে গেছে? কি লম্বা হয়ে গেছে? তো আমাদের ওপি যে ভেক্টরটা, সেটা আসলে কি? দুইটা ভেক্টরের লব্ধি, বুঝছো? এই ভেক্টরটা আর এই ভেক্টরটা লব্ধি কি আমাদের ওপি ভেক্টরটা। ওকে, আচ্ছা, এখন ওপি তো একটা ভেক্টরের দুইটা জিনিস দরকার, মান আর দিক। আমরা এখন ওপি ভেক্টরটার মানটা একটু বের করার চেষ্টা করি। বলো তো, ওপি ভেক্টরের মান কত হবে? মান মানে কি? ওপি ভেক্টরটার দৈর্ঘ্য, তাই না? এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, তো ওপি ভেক্টরটার দৈর্ঘ্য কতটুকু? এতটুকুর দৈর্ঘ্য ভূমি, এটাকে ভূমি চিন্তা করলে এটার দৈর্ঘ্য এক্স, এটার দৈর্ঘ্য ওয়াই, তো ওপি ভেক্টরটার মান হবে √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তুমি চাইলে দিকটাও বের করে নিতে পারো। তুমি যদি এই কোণটা ধরো এক্স অক্ষের সাথে থেটা কোণ তৈরি করতেছে, সেখান থেকে তুমি কি ট্যান থিটার ভ্যালু বের করতে পারবে না? ট্যান থিটা ইকুয়ালস টু কত? ওয়াই বাই এক্স হবে, যেখান থেকে তুমি থিটার ভ্যালুটাও বের করে নিয়ে আসতে পারবা। বুঝাতে পারলাম? বলো। পিথাগোরাস। তো এই হচ্ছে আমাদের পি বিন্দুর অবস্থান ভেক্টর, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখানে আসলে দুইটা ভেক্টর যোগফল আকারে লেখা আছে। তুমি কি ব্যাপারটা ধরতে পারতেছো? এই একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধিটাই কি আমাদের ওপি ভেক্টর। উল্টা ভাবে আমরা বলতে পারি, এই ওপি ভেক্টরটা এই দুইটা ভেক্টরের সমন্বয়ে তৈরি। তার মানে এই ওপি ভেক্টরটাকে ভেঙে তুমি দুইটা টুকরায় কনভার্ট করছো, দুইটা ভেক্টরে কনভার্ট করছো, যার একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর,
যার একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ওকে, এইটাকে বলা হয় ওপি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ, এই যে এই ভেক্টরটা। আর এটাকে বলা হয় ওপি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ। বলো সবাই কি বুঝতে পারলাম পুরো ব্যাপারটা? এখন আমরা ত্রিমাত্রিক ভেক্টর দেখব। ত্রিমাত্রিক ভেক্টর দেখব। তো এখান থেকে আমরা যেটা বলতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ এরকম আকৃতির যে কোনো ভেক্টরের মান কি হবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? ওকে, আজকে নিজেকে পণ্ডিত পণ্ডিত লাগতেছে, নিজে থেকেই সব পারো। পুরা চ্যাপ্টার জুড়ে পণ্ডিত পণ্ডিত লাগবে। তুমি যদি ফিজিক্সের ভেক্টর পড়ে আসো পুরা চ্যাপ্টার জুড়েই লাগবে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তার মানে এখানে তিনটা অক্ষ থাকবে। আমি একটু আঁকায় ফেলাই। এটা ধরো আমাদের, তুমি যে কোনো যেটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ ধরতে পারো। এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, একটু বড় করে আঁকাই। এটা একটা অক্ষ, আর হচ্ছে এটা একটা অক্ষ। আমরা 2D তে 3D আঁকাইতেছি, তোমরা একটু ভিজুয়ালাইজ করে নিতে হবে ব্যাপারটা। এই তিনটা অক্ষ কিন্তু পারপেন্ডিকুলার, মানে একে অপরের উপর লম্ব। তোমাদের রুমের এক কোণায় তিনটা অক্ষ কিন্তু দেখা যায়, ওই তিনটা অক্ষ হচ্ছে এইটা। সবাই কিন্তু একে অপরের উপর লম্ব, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। বুঝতে পারলা ব্যাপারটা? 2Dটাকে 3D তে আঁকাইছে। ওকে, আচ্ছা, এখন একটা বিন্দুর স্থানাঙ্ক ধরো এক্স ওয়াই জেড। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যেহেতু, এটা ধরো আমাদের মূল বিন্দু, এটা ধরো আমাদের মূল বিন্দু 0, 0, 0। এখন এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো বিন্দুর স্থানাঙ্কে তিনটা জিনিস থাকবে, এক্স ওয়াই জেড, তাই না? আচ্ছা, তো আমি একটু আঁকাই। ধরো ডট ডট দিয়ে আঁকাই। আমি এক্স অক্ষ বরাবর যাব এক্স ঘর, ওয়াই অক্ষ বরাবর যাব ওয়াই ঘর, এবং জেড অক্ষ বরাবর যাব এতটুকু। বুঝতে পারলা কি করলাম? তুমি প্রথমত মূল বিন্দুতে ছিলা, এখানে ছিলা, তারপর এক্স অক্ষ বরাবর গেছে এতটুকু। আমি একটু নামগুলা লিখে দিই। ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তুমি চাইলে এটাকেও জেড ধরতে পারো, অসুবিধা নেই। আমি এটাকে ওয়াই ধরলাম আমাদের সুবিধার জন্য। আর এটা ধরো আমাদের জেড অক্ষ, তিনটা অক্ষ। ঠিক আছে? এখন মূল বিন্দু থেকে তুমি এক্স অক্ষ বরাবর এক্স ঘর গেছো, তাহলে এখানটায় আসছো। তারপর ওয়াই অক্ষ বরাবর, খেয়াল করো যে এতটুকু আসছো। তারপর সেখান থেকে জেড অক্ষ বরাবর জেড ঘর উঠছো। বুঝাতে পারলাম? তাহলে তুমি যেই বিন্দুটাতে গিয়ে পৌঁছাবা, ওই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তুমি এক্স অক্ষ বরাবর আসছো এক্স ঘর, ওয়াই অক্ষ বরাবর ওয়াই ঘর, জেড অক্ষ বরাবর জেড ঘর। 3D ভিজুয়ালাইজেশনটা হইছে না? আবার একটু বোঝো। এই যে এক্স অক্ষ বরাবর এক্স ঘর গেছো, এই যে এখানটায় আসছো, এখানটায় আসার পর তার সাথে পারপেন্ডিকুলার এই যে 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি। এই যে এই কোণটা, এই দুইটা রেখার মাঝখানে কিন্তু কোণটা 90 ডিগ্রি। সেখান থেকে কি ওয়াই ঘর আসছো, এতটুকু এক্স, এতটুকু ওয়াই। তারপর সেখান থেকে জেড অক্ষ বরাবর, এটাও কিন্তু লম্ব, বুঝছো? তলটার সাথে লম্ব। যদিও 2D তে অতটা ভালো বোঝা যাচ্ছে না। তুমি কি উপরে উঠছো, কতটুকু? জেড ঘর। তাহলে যেই বিন্দুটাতে গিয়ে পৌঁছালা সেটাই কি আমাদের পি বিন্দুটা। এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে ওপি ভেক্টর বা মূল বিন্দু সাপেক্ষে এই ভেক্টরটার অবস্থান ভেক্টরটা কি হবে। মূল বিন্দু সাপেক্ষে এই ভেক্টরটা, এই যে পি ভেক্টরটা, তার অবস্থান ভেক্টর কি হবে। তো ওপি ভেক্টর, এইটার অবস্থান ভেক্টর কি হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো ওপি আসলে কি। তিনটা ভেক্টরের লব্ধি না? একদম কমন সেন্স। এই যে এতটুকু, এতটুকু আর এতটুকু, তিনটা ভেক্টরের লব্ধি। আমি যদি একটু নামকরণ করে দেই, এটা তো ও, এটা ধরো আমাদের এ, এটা ধরো আমাদের বি, তো এই যে ওপি ভেক্টরটা, এটা আসলে তিনটা ভেক্টরের লব্ধি না? খেয়াল করো, ও এ, এ বি আর বিপি, এই তিনটা ভেক্টরের লব্ধি কিন্তু। ও এ প্লাস এ বি প্লাস বিপি
সবাই কি বুঝতে পারছো এই কনসেপ্টটা, এই ব্যাপারটা? ওই স্মরণের মতো চিন্তা করো, স্মরণের মতো চিন্তা করো। তুমি এখান থেকে রওনা দিছো, এখানে আসছো, এখানে আসছো, এখানে আসছো, তাহলে কি আদি বিন্দু থেকে শেষ বিন্দুর ওই দুটা কানেক্ট করে যে ভেক্টরটা পাওয়া যায় সেটাই কি স্মরণ ভেক্টর না? সেটাই তো স্মরণ ভেক্টর। বুঝছো? বলো বলো বলো। এবার আমাকে বলো তো তাহলে ওয়ে ভেক্টরটার মান কত, মানে ওয়ে ভেক্টরটা কত, ওয়ে ভেক্টরটা কি হবে? ওয়ে ভেক্টরের মান হচ্ছে এক্স, ওয়ে ভেক্টরের মান হচ্ছে এক্স, এবং সেটা কি এক্স অক্ষ বরাবর না? এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত? আই ক্যাপ না? তো এটার মানকে ওই একক ভেক্টর দিয়ে গুণ করলেই কি ওয়ে ভেক্টরটা পাওয়া যাবে। তো ওয়ে ভেক্টর সমান কি লিখতে পারবো? এক্স আই ক্যাপ। সেম ভাবে এবি ভেক্টরটা কি ওয়াই অক্ষ বরাবর, তার মান হচ্ছে ওয়াই, মান হচ্ছে ওয়াই, দিক কি ওয়াই অক্ষ বরাবর, তো প্লাস ওয়াই জে ক্যাপ, আর এটা হচ্ছে জেড কে ক্যাপ। বলো সবাই কি বুঝতে পারলাম? এতটুকু সবাই কি এতটুকু বুঝতে পারলাম? এখন আমরা ওপি ভেক্টরটার মানটা বের করার চেষ্টা করব, তার মানে এতটুকুর দৈর্ঘ্য বের করব। এই যে এতটুকু, এতটুকুর দৈর্ঘ্য বের করব, এতটুকুর দৈর্ঘ্য বের করব। কিভাবে করা যায়, কিভাবে করা যায়? আমরা প্রথমত যেটা করি ওবি ভেক্টরটা আগে বাইর করি। ওবি ভেক্টরটা কিন্তু একটা 2D ভেক্টর, তুমি কি ধরতে পারতেছ? এই যে এটা যদি একটা তল চিন্তা করো, আমাদের এক্স ওয়াই তলটা চিন্তা করো, এই যে এটা কি আমাদের এক্স ওয়াই তল না? তুমি যদি এখানে ওবি ভেক্টরটা চিন্তা করো, তুমি যদি এখানে ওবি ভেক্টরটা চিন্তা করো, এই যে ওবি ভেক্টরটা, এটাই কিন্তু ওবি ভেক্টর। ওবি ভেক্টরটা কিন্তু একটা দ্বিমাত্রিক ভেক্টর, এবং ওবি ভেক্টর কত হবে বলো তো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ না? তাই তো, তাই না? তাহলে এই যে ওবি ভেক্টরের মান সেটা কত? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না? আমাদের ওবি যেই ভেক্টরটা, সেই ভেক্টরের মান হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝছো? এই যে এতটুকু, এতটুকু, এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটা সুন্দর করে লিখি, এত সুন্দর করে তো লেখাও যায় না এখানে। এতটুকুর দৈর্ঘ্য, ঠিক আছে? এইবার চিন্তা করো, এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? একটু 3D তে চিন্তা করতে হবে। এই যে এইটা, এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজের ভূমি কত? ওবি। লম্ব কত? জেড, জেড। আর অতিভুজটাই কি আমাদের ওপি এর দৈর্ঘ্য না? আমাকে বলো তো, এই যে একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? একটু 3D তে চিন্তা করো। অসুবিধা হলে তোমরা একটু তোমাদের ফ্লোরের কোণার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে আমাদের ওই ফ্লোর বরাবর একটা ভেক্টর, সেখান থেকে গিয়ে তুমি উপরে উঠছো, ঠিক আছে? একটা ফ্লোরের কোণার দিকে তাকাও, তুমি এক্স অক্ষ বরাবর আসছো, ওয়াই অক্ষ বরাবর আসছো, সেখান থেকে উপরে উঠে যাবা, সেখান থেকে উপরে উঠে যাবা। তো এই ওবি ভেক্টরটা হচ্ছে ফ্লোরে আছে, আর এটা হচ্ছে আমাদের কি লম্ব বরাবর ভেক্টরটা। আমাদের টার্গেট ওপি এর মান বের করা। তো ওপি কি হবে বলো তো? তুমি যদি এখানেও পিথাগোরাস অ্যাপ্লাই করো, আমাদের ওপি ভেক্টরটার মান হবে রুট ওভার অফ ওবি এর মান তার স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে কত হয় বলো তো? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, আমাদের ওপি ভেক্টরটার মান। বলো সবাই কি বুঝতে পারলাম? অর্থাৎ এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এরকম ভেক্টরের মান কি হবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বলো। রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না, ছুটি না, আমরা প্রথম এক্সাম্পলে চলে যাচ্ছি। তার আগে এই ফর্মুলাটা সুন্দর করে দেওয়া আছে, ফর্মুলাটা সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, তার আগে আমাকে বলো তো, এই জিনিসটা আমি একটু আরেকটা ভাবে দেখাই। এতটুকু সবাই বুঝলাম তো? এতটুকু সবাই বুঝলাম, তাই না? এতটুকু আমরা সবাই বুঝছি, এতটুকু আমরা সবাই বুঝছি। এই চিত্রটা আমি একটু অন্যভাবে দেখাই, কি বলো? এই চিত্রটা আমরা একটু অন্যভাবে দেখাই। এতটুকু ছিল এক্স, এতটুকু ছিল ওয়াই, এতটুকু ছিল জেড, তাই না? আমরা লিখছি আমাদের যে ওপি ভেক্টরটা, ওপি ভেক্টরটা আসলে তিনটা ভেক্টরের লব্ধি হিসেবে লিখছি, কিন্তু
বুঝছো, আমাদের ওপি ভেক্টরটাকে আমরা তিনটা ভেক্টরের লব্ধি হিসেবে লিখছি। ওএ ভেক্টরের লব্ধি, এবি ভেক্টরের লব্ধি, আর হচ্ছে বিপি ভেক্টরের লব্ধি, না এই তিনটা ভেক্টরের লব্ধি, তাই তো? ওএ ভেক্টরটা কি ছিল? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই যে খেয়াল করো, এরা তিনটাই কিন্তু আলাদা আলাদা ভাবে তিনটা ভেক্টর। বুঝাতে পারলাম? তো এই ফিগারটা তুমি চাইলে এভাবে না এঁকে এভাবেও আঁকতে পারতা, যে আমাদের এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর আছে, জেড অক্ষ বরাবর ভেক্টর হচ্ছে এইটা, আর ওয়াই অক্ষ বরাবর ভেক্টর হচ্ছে এইটা। বুঝতে পারলাম? আমি যদি একটু ফিগারটা নতুন করে আঁকাই, খেয়াল করো এখানেও কিন্তু তিনটা ভেক্টর আছে। আমাদের এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা সেটা হচ্ছে এইটা, এক্স আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর ভেক্টর হচ্ছে এই যে এইটা, ওয়াই জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর যে তিনটা ভেক্টর, যেই ভেক্টরটা সেটা হচ্ছে এটা, জেড কে ক্যাপ। এই তিনটার লব্ধি কি? আমাদের ওপি ভেক্টরটা। এটা কি বুঝছো সবাই বলো তো? আমি জাস্ট ফিগারটা একটু অন্যভাবে আঁকালাম, ভেক্টরগুলোকে শিফট করলাম, মান এবং দিকটা ঠিক রেখে স্থানান্তর করলাম। এই তিনটা ভেক্টরের লব্ধি হচ্ছে আমাদের ওপি ভেক্টরটা। তার মানে এই যে তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টর একটা সিস্টেমে বা কোনো জায়গায় যেই এফেক্টটা রাখবে, ওই তিনটার পরিবর্তে তুমি যদি শুধু ওপি ভেক্টরটা অ্যাপ্লাই করো, ওটার মিলিত প্রভাবটা সে একাই রাখবে। তার মানে এই তিনটার লব্ধি কি? আমাদের ওপি ভেক্টরটা। বলো সবাই কি বুঝলাম? এটা বুঝছো? এটা বোঝাটা ইম্পর্টেন্ট। বলো বলো বলো। ওকে, ঠিক আছে। ওকে, এই ফর্মুলাটা এখানে দেওয়া আছে, সুন্দর করে দেখে নিও। ক্লাস শেষে দেখে নিও। তোমরা ক্লাস নোট দেখলেই ইনাফ। ক্লাস নোটে সব ফর্মুলা, তোমাদের যে অঙ্কগুলো দরকার সবগুলাই করাই দিব। তো এক স্বয়ং সম্পূর্ণ একটা জিনিস এই ক্লাস নোট, ঠিক আছে? স্বয়ং সম্পূর্ণ জিনিস হচ্ছে দিক বের করবা কিভাবে? গুড কোয়েশ্চেন। আমরা তো ভেক্টরের জাস্ট মানটা বের করছি, দিকটা এখনো বের করে নেই, তাই না? করব, এখন না, এখনো তোমরা বিগিনার। একটু পরে নেক্সট ক্লাসে আমরা দিকটা বের করব। আচ্ছা, এই ফর্মুলা তো বুঝছো সবাই। তিনটা ভেক্টরের লব্ধি যে ওইটা একটু কমপ্লেক্স, যারা একদম বিগিনার, ফিজিক্স পড়ে আসো নাই, এই ফর্মুলা সবাই বুঝছি। ওকে, ঠিক আছে। আমাদের দ্বিতীয় অঙ্ক, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অঙ্ক। করো তো সবাই 2 নাম্বার অঙ্ক। জাস্ট নাম্বার দিয়ে তোমরা অঙ্কটা করে ফেলো আর কি। একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের মান কত? এগুলো কিন্তু আসে, ওই যে দেখো, এটা যশোর বোর্ডে আসছে 17 সালে। তো এই হচ্ছে আমাদের ধরো একটা ভেক্টর, এ ভেক্টর। তো এ ভেক্টরের মান কত হবে? তুমি কি করবা? জাস্ট তিনটা উপাংশকে বর্গ করে দিবা, হাফ তার হোল স্কয়ার প্লাস 1/3 তার হোল স্কয়ার, এ ভেক্টরের মান প্লাস 1 স্কয়ার। ঠিক আছে? বের করে দেখো, 7/6 হয়। পাক্কা নাম্বার। এগুলো সব ক্যালকুলেটর দিয়েও করা যায়। ক্লাস শেষ করো, ক্যালকুলেটর হ্যাকস আমি দেখাবো। পরে দেখাবো। ওকে, বলো সবাই কি বুঝছি? আচ্ছা, আমরা এখন পরের টপিকে যাব। খুবই সহজ টপিক, সহজ কয়েকটা টপিক দিয়ে আজকে শেষ করে দিব। এটা হচ্ছে ভেক্টরের সাথে স্কেলারের গুণ। তার মানে ভেক্টরের সাথে কোনো একটা সংখ্যা গুণ করবা। ধরো আমাদের কাছে একটা ভেক্টর আছে, এ ভেক্টর। এ ভেক্টরটা আমরা এভাবে প্রকাশ করলাম, এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এক্স আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এ ওয়াই জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এ জেড কে ক্যাপ। এটা একটা ভেক্টর। এখন এই ভেক্টরের সাথে তুমি কোন একটা স্কেলার, কোন একটা সংখ্যা গুণ করবা, কোন একটা সংখ্যা। ফর এক্সাম্পল, এটার সাথে আমি যদি এম গুণ করি, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, এই ভেক্টরের সাথে আমি একটা স্কেলার বা এম গুণ করব, তাহলে কাহিনীটা কি হবে? কাহিনী যেটা হবে, এই এমটা প্রত্যেকটা উপাংশের সাথে গুণ হয়ে যাবে।
অর্থাৎ এই এমটা এক্স অক্ষের যে উপাংশ সেটার সাথেও যাবে, ওয়াই অক্ষের সাথে যে উপাংশ সেটার সাথেও যাবে, জেড অক্ষের যে উপাংশ সেটার সাথেও যাবে, সেটার সাথেও যাবে। কাহিনী বুঝছো? সে প্রত্যেকের আগে গিয়ে গুণ হয়ে গেছে। এখন কেন এটা হয়, এটা আসলে গ্রাফিক্যালি বুঝতে হবে। এটা আসলে গ্রাফিক্যালি বুঝতে হবে। তুমি যখন একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ করো, এটা ধরো আমাদের এ ভেক্টর, এইটাকে তুমি যদি একটা স্কেলার দিয়ে গুণ করো, ওর দিকের কোনো পরিবর্তন হবে না, ওর দিকের কোনো পরিবর্তন হবে না, কিন্তু দৈর্ঘ্যটা এম গুণ হয়ে যাবে, দৈর্ঘ্যটা এম গুণ হয়ে যাবে। অর্থাৎ এম এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এই ভেক্টরটার দিকের কোনো চেঞ্জ হবে না, দৈর্ঘ্যটা ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। আবার এম এর ভ্যালু যদি হাফ হয়, তাহলে এই ভেক্টরটার দিকের কোনো চেঞ্জ হবে না, আমাদের দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, এটার অর্ধেক হয়ে যাবে। বুঝতে পারলাম তো? বলো, এটাই হচ্ছে আমাদের হাফ এ ভেক্টর। ঠিক আছে? এখন কোন একটা ভেক্টরের দিক চেঞ্জ না করে দৈর্ঘ্য পরিবর্তনের উপায় হচ্ছে প্রত্যেকটা উপাংশকে তুমি সমপরিমাণ বাড়াবা, সম অনুপাতে বাড়াবা, এই যে এম এম গুণে বাড়াবা, তাহলেই হয়। তোমরা যদি একটু 2D তে চিন্তা করো, আমি ব্যাপারটা বুঝাই যে তুমি একটা স্কেলার দিয়ে একটা ভেক্টরকে গুণ করলে কেন ওই স্কেলারটা, কেন ওই সংখ্যাটা প্রত্যেকটা উপাংশের সাথে গুণ হয়, তুমি জাস্ট 2D দিয়ে চিন্তা করাই, তাহলে তুমি 3D কেসটাও বুঝে যাবা। ধরো আমাদের একটা ভেক্টর 2D ভেক্টর, একটা 2D ভেক্টর চিন্তা করো, এই 2D ভেক্টরটার মান আমি দিয়ে দিলাম ধরো i প্লাস 2j, না ধরো 2i প্লাস j। ঠিক আছে? এই ভেক্টরটা হচ্ছে i 2i প্লাস j, অর্থাৎ x অক্ষ বরাবর উপাংশ কত 2, y অক্ষ বরাবর উপাংশ হচ্ছে j। এই ভেক্টরটা এটা নামও দিয়ে দিলাম a ভেক্টর। এখন এইটাকে তুমি যদি 2 গুণ করো, এটা মানে কি, এই ভেক্টরটার x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 2, y অক্ষ বরাবর উপাংশ কত 1, তাই না? তাই তো? বুঝতে পারলাম, এতটুকু হচ্ছে 2, এতটুকু হচ্ছে 1। এখন তুমি কি চাচ্ছ, এটাকে 2 দিয়ে গুণ করতে চাচ্ছ, তো এটাকে যদি 2 দিয়ে গুণ করো 2ice a হয়ে যাবে না? আমাকে বলো তো, 2ice a হয়ে যাবে। 2ice a ইকুয়ালস টু কি হবে? এমন একটা ভেক্টর পাওয়া যাবে যার মান এটা ডাবল, কিন্তু দিক চেঞ্জ হবে না। কিভাবে করা যায়? একদম কমন সেন্স। মান আসলে কেমনে বের করে? এগুলা সবগুলার বর্গ করে রুট না? তোমাকে এই সবগুলার আগে যদি 2 বসায় দাও, চিন্তা করো, তাহলে এটা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, অতটুকু হয়ে যাবে 2, অতটুকু হয়ে যাবে 2। আমাদের নতুন যেই ভেক্টরটা তার দিকের কোনো পরিবর্তন হবে না, কিন্তু তার মান কি ডাবল হয়ে যাবে, 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ। সবাই বুঝতে পারলাম এই ব্যাপারটা? একটু নর্মাল কমন সেন্স থেকে চিন্তা করো, তাহলেই হবে। বলো 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 এরকম কেউ কি আসো যে বুঝো নাই? তো একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ করলে ওই স্কেলারটা প্রত্যেকটা উপাংশের সাথে গুণ হয়ে যাবে। কেন গুণ হবে? কারণ ওই স্কেলার দিয়ে গুণ করার ফলে যেই কাহিনীটা হয়, ওই ভেক্টরটা জাস্ট দৈর্ঘ্যে সংকুচিত বা প্রসারিত হয়। ঠিক আছে? যত দিয়ে গুণ করবা তত গুণ সে বাড়বে বা কমবে। ঠিক আছে? বলো। ক্যাপ দেননি কোথায়? আচ্ছা, এখানে ক্যাপ দেই নাই, ওকে। বলো বলো বলো, সবাই বুঝছো তো? আচ্ছা, আমরা এখন পরের টপিকে যাচ্ছি। অলরেডি পরে আসছে, সেটা হচ্ছে একক ভেক্টর। হ্যাঁ, ম্যাথ করাবো। আজকের ক্লাসেই জাস্ট থিওরি, আমাদের থিওরি, এরপর থেকে শুধু ম্যাথ। তো একক ভেক্টর আমরা অলরেডি পড়ে আসছি। একক ভেক্টর কি? এমন একটা ভেক্টর যার মান হচ্ছে 1,
খুবই ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে একক ভেক্টরের কাজ কি। একক ভেক্টরের কাজ হচ্ছে দিক প্রকাশ করা। খাতায় লিখে নাও, একক ভেক্টরের কাজ হচ্ছে দিক প্রকাশ করা। ওর মান তো এক। দুনিয়ার যত একক ভেক্টর আছে সবার মান সেম না। এখন একটা ভেক্টরের কি কি আছে, মান আছে আর দিক আছে। এখন দুনিয়ার সকল ভেক্টরের একক ভেক্টরের মান তো এক। তো ওদের ইউনিক জিনিসটা কি আসলে, দিক, তাই না? তার মানে একক ভেক্টরের কাজই হচ্ছে দিক প্রকাশ করা। এবং একটা নির্দিষ্ট দিকে একটাই একক ভেক্টর আছে, একটা নির্দিষ্ট দিক বরাবর একটাই কি একক ভেক্টর আছে। লিখে নাও, এটা একটু লিখে নাও, এটা একটু লিখে নাও। এখন ধরো আমাদেরকে একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর। এ ভেক্টর তো কোনো একটা নির্দিষ্ট দিকে আছে, তাই না? আমি তোমাকে বললাম এ ভেক্টরের দিকের যে একক ভেক্টরটা সেটা তুমি বের করো। এ ভেক্টরের দিকে যে একক ভেক্টরটা আছে সেটা তুমি বের করো। কেমনে বের করবা? এ ভেক্টরের দিকের একক ভেক্টরটা আমরা স্মল লেটার ক্যাপ দিয়ে প্রকাশ করি, এ ক্যাপ। এটা হবে কোন একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে নতুন যেই ভেক্টরটা পাওয়া যায় সেটাই কি, নতুন যেই ভেক্টরটা পাওয়া যায় সেটাই কি আমাদের ওই ভেক্টরের দিকের একক ভেক্টর। খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, আগেও বলছি। আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে তুমি যদি আর গুণন করো, একটা ভেক্টর ইকুয়ালস টু, একটা ভেক্টরের জাস্ট দুইটা জিনিস মান আর দিক থাকে। একটা ভেক্টর ইকুয়ালস টু ওই ভেক্টরটার মান ইনটু তুমি মান অলরেডি প্রকাশ করে ফেলছো, দিকটাও প্রকাশ করতে হবে। দিক কি দিয়ে প্রকাশ করে? একক ভেক্টর। ওই ভেক্টরের মান ইনটু ওই ভেক্টরের দিকে যে একক ভেক্টরটা। বুঝছো? খুবই ইম্পর্টেন্ট দুইটা ফর্মুলা, আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে। বলো, এটা কি ক্রস গুণ? না, এটা ক্রস গুণ না, এটা বাংলা গুণ। স্কেলার দিয়ে গুণ করতেছো, বুঝছো? এই যে স্কেলার, এটা একটা স্কেলার না, মান তো একটা মান, এটা একটা স্কেলার না। স্কেলার দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে ওটা হচ্ছে আমাদের নর্মাল বাংলা গুণ। ভেক্টরে গুণ হলে সেটা দুই ধরনের হয়, ডট নাইলে ক্রস। ওটা আমরা পরে যাব। শূন্য ভেক্টর কি একক? শূন্য ভেক্টরের মান কি এক? শূন্য ভেক্টর হচ্ছে একটা স্পেশাল কেস, ও স্পেশাল। ঠিক আছে, আচ্ছা। তো ছোট্ট করে আর দুইটা কনসেপ্ট আমরা দেখে ফেলবো, অলরেডি দেখে ফেলছি। প্রথমটা, এই যে এ ভেক্টরের দিকে একক ভেক্টর, এটা আমরা অলরেডি মাত্রই পড়ে আসছি, তাই না? এ ভেক্টরের দিকে মানে কি? দিকটা সেম হওয়া লাগবে না? আমাকে বলো তো, দিকটা সেম হওয়া লাগবে। আচ্ছা, এ ভেক্টরের দিকে একক ভেক্টর কি হবে বলো তো? মাত্রই দেখে আসছি, কি হবে? দাঁড়াও, অডিও আসতেছে নাকি? তোমরা একটু মিউট করো তো। এ ভেক্টরের দিকে, কথাটা বুঝছো? এখানে একটু শর্ট জিনিস আছে। এ ভেক্টরের দিকে অর্থাৎ এ ভেক্টরে যেই দিকে ওই দিককারই কি একক ভেক্টর। বুঝতে পারলাম? এ ভেক্টরটা যেই দিকে ওই দিককারই একক ভেক্টর। এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিবা। আচ্ছা, এখন আমি যদি বলতাম এ ভেক্টরের সমান্তরালে, তাহলে কাহিনীটা কি হইতো? সমান্তরালে তাহলে কাহিনীটা কি হইতো? দেখো তো, তুমি চিন্তা করো তো, একটা ভেক্টর এটার সমান্তরাল দিক আসলে কয়টা? আমাকে বলো তো, এই ভেক্টরের সমান্তরাল দিক আসলে কয়টা? দুইটা কিন্তু। এটাও এই ভেক্টরের সমান্তরাল দিক, এটাও এই ভেক্টরের সমান্তরাল দিক। এখানে যেই ভেক্টরগুলো আছে সবগুলাই কিন্তু একে অপরের সমান্তরাল। কাহিনী বুঝলাম তো, তাই না? একটা ভেক্টরকে তুমি যদি -1 দিয়ে গুণ করো তাহলে কি তার উল্টা দিকের ভেক্টরটা পাওয়া যায় না? তাই তো? আচ্ছা, তো এখন আমি যদি বলতাম এ ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর, তাহলে এ ভেক্টরের দিকে এমন একটা একক ভেক্টর পাওয়া যাইতে হচ্ছে এরকম, তাই না? বলো তো, বলো। এই যে একক ভেক্টরটা পাইছো, এটার ডিরেকশন কি? এর দিকে মানে কি? এর সমান্তরালে কিন্তু।
এর সমান্তরালে। আচ্ছা, আবারও সাউন্ড হচ্ছে, তোমরা একটু মাইকগুলো আনমিউট করো না। বলো, এটা বুঝতে পারলাম? এখন আমি একটা প্লাস দিয়ে বুঝালাম যে এটা হচ্ছে এর দিকে, এটার আগে যদি একটা মাইনাস দিই তাহলে এমন একটা ভেক্টর পাওয়া যাবে যার দিকটা এর উল্টা দিকে না। আমাকে বলো তো, একটা ভেক্টরকে -1 দিয়ে গুণ করলে তার ঠিক উল্টা দিকের অপোজিটের ভেক্টরটা পাওয়া যায় না? তাই তো, এই যে এখানে কিন্তু দুইটা ভেক্টর পাওয়া গেছে, এরা দুইটাই কিন্তু এ ভেক্টরের সমান্তরালের একক ভেক্টরটা। কাহিনী বুঝতে পারলাম? বলো, প্লাস দিয়ে যেটা পাইছো সেটা হচ্ছে এর দিককার একক ভেক্টর, এ যেদিকে ওই দিকেরই একক ভেক্টর। আর মাইনাস দিয়ে যেটা পাইছো এর বিপরীত দিকের একক ভেক্টরটা। দুটাই কিন্তু সমান্তরাল, এর সমান্তরাল। তো তোমাকে যদি কোশ্চেনে বলে এ ভেক্টরের দিকের একক ভেক্টরটা, তাহলে একটা ভেক্টর পাওয়া যাবে, এটা হচ্ছে এইটা। তোমাকে যদি বলে এর সমান্তরালের একক ভেক্টর, তাহলে দুইটা একক ভেক্টর পাওয়া যাবে, এইটা। জাস্ট প্লাস মাইনাস দিয়ে দিবা, জাস্ট প্লাস মাইনাস দিয়ে দিবা। বলো, বুঝতে পারলাম? এই সবাই বুঝতে পারলাম? রিক্যাপ তো করে দিলাম। তোমাকে যদি বলে এ ভেক্টরের দিকে একক ভেক্টর, তাহলে কি করবা? এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করে দিবা, একটাই একক ভেক্টর পাওয়া যাবে, এই যে এটার দিককার একক ভেক্টর। এখন এটার সমান্তরালে একক ভেক্টর আসলে দুইটা পাওয়া যাবে, ওর দিকে একটা, অপোজিট দিকে আরেকটা, অপোজিট দিকে আরেকটা। ঠিক আছে, এই অঙ্কটা করেই আজকে ছুটি, এই অঙ্কটা করেই আজকে ছুটি। করো তো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা সবাই পারতে হবে। সবাই অ্যান্সার করতেছে ডি। আমার কি করে দেওয়া লাগবে? এই ভেক্টরটার মান কত? রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, √3। তার মানে এই ভেক্টরটাকে √3 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে, অর্থাৎ সেটা। এখন আমি যদি সমান্তরালে বলতাম তাহলে কিন্তু দুইটা একক ভেক্টর পাওয়া যেত, তাই না? ওটার আগে প্লাস মাইনাস বসিয়ে দিলেই কি সমান্তরালের যে একক ভেক্টরগুলা সেই দুইটা পাওয়া যেত। সবাই বুঝতে পারলাম? বলো, বুঝতে পারলাম তো? তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। তো এরপর থেকে আমাদের শুধু ম্যাথমেটিক্স শুরু হবে, ম্যাথমেটিক্স মেজর। তো যারা ফিজিক্সের ভেক্টর পড়ে আসছো, তোমাদের বললামই তো 80% সিমিলার লাগবে, সিমিলার লাগবে। তো কইরো, অসুবিধা নাই, রিভিশন হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। আর যারা ফিজিক্স পড়ো নাই, এটার সাথে সাথে ফিজিক্সটা শুরু করো, এক ধাক্কায় দুইটা হয়ে যাবে, এক ধাক্কায় দুইটা হয়ে যাবে। বুঝতে পারলাম? তো এই ছিল আজকের ক্লাস, বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাসে দেখা হবে।